যদি আমরা মোটামুটি ক্যালকুলেটর নিয়ে বসার ট্রাই করবা। টুকটাক কিছু ম্যাথ আছে, তো ওই ম্যাথগুলা তোমরা যদি সাথে সাথে হাতে হাতে করে ফেলতে পারো তাহলে বেটার হয়। আর খাতা কলম নিয়ে অবশ্যই বসাটা বেটার, কারণ হচ্ছে যে অ্যাটলিস্ট আমরা ট্রাই করব ম্যাথগুলো নিজে হাতে করার। থিওরি যে তোলা লাগবে তা না, ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো বা টুকটাক যেই ইম্পর্টেন্ট লাইন যদি বলি এটা মনে রাখতে হবে, ওগুলো একটু ট্রাই করবা যে হাতে লিখে ফেলার, তাহলে নিজেরই সুবিধা। হ্যাঁ, এটাই আর কি। আচ্ছা, তাহলে চলো আমরা তাহলে শুরু করে দিই। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে যারা ভালো ভালো কথা লিখছো। চলো আমরা তাহলে শুরু করে দিই ক্লাসটা, ঠিক আছে? আর অবশ্যই আমরা আগেই বলে রাখি, নামাজের ব্যাপারটা আমাদের সবার মাথায় আছে, আমরা ওভাবেই ব্রেক দেওয়া, ক্লাস শেষ করা সব ওভাবেই করব, যদি তোমরা কোঅপারেট করো আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে গুণগত রসায়নের কথাটা এখানে কি লিখে দিবে, একবার লিখে দিই। দ্রাব্যতার আগ পর্যন্ত, দ্রাব্যতার আগ পর্যন্ত, দ্রাব্যতা হচ্ছে নেক্সট লেকচারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে শুরু করি আমরা। শুরুর কথাবার্তাগুলো খুবই বেসিক এবং খুবই মজার, এগুলা আমরা মোটামুটি মনে করো 8, 9, 10 বেশি পড়ে আসছি। যেমন একটা পরমাণু থাকে, পরমাণুর কেন্দ্রে মৌলিক কণিকা থাকে, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। হ্যাঁ, বেসিক কথাবার্তাগুলো কিন্তু ভাইয়া একটু মানে ফ্লুয়েন্ট স্পিডে যাব, আর যেখানে স্লো হওয়া দরকার বা বেশি টাইম নেওয়া দরকার, রিপিট করা দরকার, সেটা ভাইয়াই করব, ঠিক আছে? ওইটা মানে আমি টপিক পড়ানোর শুরুতেই বলে দিব যে এটা আমরা একটু স্লো যাবো, এখানে একটু মনোযোগ দিও, বা এটা একটু ফাস্ট যাবো, এরকম। ফাস্ট বলতে মডারেট স্পিড আর কি। যেমন পরমাণুর মূল কণিকা তো এগুলা জানা কথা, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন থাকে। প্রোটন আর নিউট্রন মিলে পরমাণুর কেন্দ্রে যেটা নিউক্লিয়াস থাকে সেটাকে বলা হয় নিউক্লিয়ন নাম্বার, নিউক্লিয়ন সংখ্যা। আচ্ছা, তারপর হচ্ছে যে আমাদের এই যে পরমাণুর জন্য এই জিনিসগুলো মনে রাখা খুবই ইম্পর্টেন্ট, যে নিউট্রনে কোনো চার্জ নাই, তারপর প্রোটনের চার্জ হচ্ছে +1.6 × 10⁻19 কুলম, ইলেকট্রনেরটা সমান কিন্তু মাইনাস। আর রিলেটিভ চার্জ মানে অ্যাবসোলিউট চার্জ হচ্ছে অ্যাকচুয়াল মান যেটা, আর রিলেটিভ চার্জ যদি আমরা প্লাস মাইনাস দিয়ে ধরি না, +1 -1। আর ভরের ব্যাপারটা যদি একটু বলি, এগুলো টুকটাক একটু মনে রাখতে হয়, যে 1.675 × 10⁻27 কেজিতে আছে। যেমন এগুলো যদি গ্রামে থাকতো তখন তুমি কিন্তু 10⁻24 গ্রামে লিখতে এভাবে, যদি এই সেম জিনিসটাই গ্রামে থাকতো। এই টুকটাক সূক্ষ্ম ব্যাপারগুলা খেয়াল রাখতে হবে। আর এএমইউ, অ্যাটমিক মাস ইউনিট, এটা নিয়ে আমরা আরো কথাবার্তা বলবো। এই ইউনিটটা সম্পর্কে মাথায় রাখতে হবে যে 1 AMU এটা সমান হচ্ছে 1.66 × 10⁻27 কেজি। আর যদি জানতে চাও গ্রামে, তাহলে 10⁻24 গ্রাম। এভাবে মনে রাখবো। আমরা একটু পরেই দেখবো যে এই একটা ডাটা 1.66, এই 2 ঘরও মনে রাখতে পারো, আবার 05 সহ 4 ঘরও মনে রাখতে পারো। এই একটা ডাটা যে আমাদের আজকে কত কাজে লাগবে একটু পরেই দেখতে পারবো, বিভিন্ন ম্যাথে আসলে এই জিনিসটা কাজে লাগে। তাহলে আসো সামনের দিকে যাই। প্রথমে আমরা কথা বলবো হচ্ছে পারমাণবিক ভর, মানে অ্যাকুরেটলি যদি বলি এটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। আমরা যেটা নিয়ে কাজ করি, মানে আমরা যে বলি যে কার্বনের হচ্ছে 12, তারপর আমাদের অক্সিজেনের হচ্ছে 16, এই কথাবার্তাগুলো যে বলি, এটা আসলে কিভাবে বের করা হয়েছে? এটা যেভাবে বের করা হয়েছে সেটা হচ্ছে আমাদের কার্বন স্কেল অনুসারে মৌলের একটা পরমাণুর ভরকে কার্বন 12 আইসোটোপের ভরের 12 ভাগের 1 অংশ দিয়ে ভাগ দেওয়া হয়। যদি তাহলে যদি একটু খেয়াল করো, এইখানে এই যে কার্বন 12 আইসোটোপের ভরের 12 ভাগের 1 অংশ, এইটা যে মানটা, এইটাই আসলে হচ্ছে 1 AMU। মানে এই মানটাই হচ্ছে আসলে 1.66 ইন্টু 10⁻24 গ্রাম বা 27 কেজি। বারবার এই কথাটা বলতেছি কেন? পরীক্ষার সময় দেখা যায় যে এমসিকিউ বা রিটেনে এই পোর্শনটার জন্যই ভুল হয়। আর বুঝতেই পারতেছো, মানটা 1000 গুণ কম বেশি হয়ে যাবে। তাহলে এইটাই হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, পারমাণবিক ভর প্রকাশ একক। তার মানে আমরা যে পারমাণবিক ভরটা বের করি, বা মানে যেগুলো আসলে অঙ্ক করার সময় কাজে লাগে, যেগুলো সেগুলো কিভাবে আসছে, যে আপেক্ষিক পারমাণবিক ভর সূত্রটা তাহলে কি হবে? আপেক্ষিক পারমাণবিক ভর, উপরে তুমি কি রাখবা? মৌলের দেখো সূত্রটা, একটি পরমাণুর ভর। প্রশ্নে কিন্তু এই মানটা দেওয়া আছে, 6.67 ইন্টু 10⁻26 কেজি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 6.65 ইন্টু 10⁻26, আর নিচে কি দিয়ে ভাগ দিবা? দেখো এটা একটা কেজি, হ্যাঁ, আর নিচে কি দিয়ে ভাগ দিচ্ছ? 1.6605 ইন্টু 10⁻27 কেজি, তাই না? তাহলে কি হচ্ছে আলটিমেটলি, এই কেজি কেজি কাটাকাটি চলে যাবে। সো দেখবা যে এখানে আনসারটা খুব সুন্দর মতো চলে আসবে হচ্ছে 40 দশমিক আসবে, আমরা রাউন্ড করে নিলাম। তার মানে হ্যাঁ, অনেকে আনসার দিচ্ছ 39.82 বা 40.06 এরকম আসবে, ওই জন্য আমি লিখি নাই। হ্যাঁ, দশমিকের আগে পরে যেটা, ওইটা নিয়ে চিন্তা করো না, রাউন্ড করে 40 লিখে দিলে হবে। এগুলা কিন্তু এমসিকিউ তো আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো
সো চলো আমরা তাহলে সামনের দিকে যে খুব ইজি একটা জিনিস শিখে ফেললাম প্রথমে। এবারেরটা আরো ইজি, কারণ কি বেসিক্যালি এগুলো আমাদের 9-10 এর টপিক। তাও যদি একটু খেয়াল করো অ্যাডমিশন টেস্টে এগুলো থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। আমি জানি এখানে ম্যাক্সিমাম ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, সবাই দিব আসলে, খুব স্বাভাবিক, এবার সবাই সবখানে পরীক্ষা দিব যেহেতু কম্পিটিশনটা বেশি। কথা হচ্ছে ভাইয়া এখানে আইসোটোপ আইসোমার এগুলো থেকে না প্রচুর কোয়েশ্চেন এমসিকিউ তে আসে মেইনলি। যেমন হাইড্রোজেনের 3টা আইসোটোপ, হ্যাঁ, হাইড্রোজেন, তারপর ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, এগুলো কিন্তু 9-10 নাম শুনে আসছে এগুলা। এবং এগুলা কি প্রোটন সংখ্যা সমান, পরের পেজে আলাদা করে বুঝাবো, এখানে জাস্ট দেখো প্রোটন সমান। তারপর এখানে যদি খেয়াল করো আর্গন, আমাদের পটাশিয়াম, তারপর ক্যালসিয়াম, এই তিনজনের ভরই কত? তিনজনের ভর ভর হচ্ছে 40। সো ভর যদি সেম হয় তাদেরকে বলে আইসোবার। পরে পেজে আমাদের ডিটেলস আছে, এখানে জাস্ট একবার রিভিউ দিচ্ছি। তাহলে খেয়াল করছো একটু আগে যে আমরা পারমাণবিক ভর 40 পাইছি, যদি আমরা ম্যাথ করার সময় এটা ক্যালসিয়াম নিয়ে কাজ করি, বাট এটা কিন্তু আসলে আর্গনেরও হইতে পারে, পটাশিয়ামেরও হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো চলো এবার সামনের দিকে যাই আমরা। এখন আমরা অ্যাকচুয়ালি আইসোটোপ, আইসোটোন, আইসোবার এগুলো নিয়ে যদি কথাবার্তা বলি, খেয়াল করো আইসোটোপের ক্ষেত্রে কি হবে আমাদের? প্রোটন সমান, এই যে লাস্টে প আছে, এটার ক্ষেত্রে প্রোটন সমান। হ্যাঁ, আইসো মানে হচ্ছে সমান, আর এখানে আমাদের প্রোটন সমান। আইসো বারের ক্ষেত্রে ওই যে ভর সমান, আইসো বারের ক্ষেত্রে ভর সমান, আর আইসোটোনের ক্ষেত্রে নিউট্রনটা সমান। আর বুঝতেই পারতেছো আইসোমার কিন্তু আলাদা জিনিস ভাইয়া, জৈব যৌগে যে আমরা সমানও পড়ি ওইটা কিন্তু এগুলোর সাথে কোনো রিলেশন নাই। নামটা কাইন্ড অফ একরকম কিন্তু রিলেশন কিন্তু নাই। আচ্ছা, সো দেখো প্রোটন সমান বলতে আমরা কি বুঝতেছি? এই যে এখানে যে জেডটা, এটাই প্রোটন সংখ্যা না? তার মানে জেডটা সমান, হ্যাঁ। ভর সমান মানে কি? এই যে উপরের এটা, তাহলে এ সমান। আর নিউট্রন সংখ্যা মানে আসলে কি? এই যে এ মাইনাস জেড, এটা সমানিত এন, এই নিউট্রনটা আসলে সমান হবে। সো এখন দেখো আমরা যদি বাম পাশের এক্সাম্পল গুলো যদি একটু খেয়াল করি, এগুলো একটু ট্রাই করি যে কোনটা কি হবে। সহজ সহজ এক্সাম্পল কিন্তু, এবং এটাই বলতেছিলাম যে এগুলো কিন্তু 9-10 আসতো, মানে এসএসসি তো আসার মতো টপিক, এইচএসসি তো আবার অ্যাডমিশনও টুকটাক চলে আসে। একটু খেয়াল করো আমাদের এখানে আয়রন আর নিকেল, তাদের জন্য যদি একটু খেয়াল করি, এই যে 58-58 ভর সংখ্যা সমান, হ্যাঁ। সো ভর সংখ্যা যদি সমান হয় তাদেরকে আমরা বলবো আইসোবার, তাদেরকে বলবো আইসোবার, তাই না? তারপর খেয়াল করো আমাদের এখানে সোডিয়াম আর ম্যাগনেসিয়াম, দেখা যাচ্ছে এদের এ বা জেড কোনোটাই সমান না। এ বা জেড যদি সমান না হয় তখন তুমি ট্রাই করো এ মাইনাস জেড সমান হয় নাকি। দেখো 23 থেকে 11 গেলেও থাকে 12, আবার 24 থেকে 12 গেলেও থাকে 12। সো এরা কি একটার একটার আইসোটোপ, আইসোটোপ হবে, সরি আইসোটোন হবে, যেহেতু এদের নিউট্রনটা সমান তাই এরা একটার একটার আইসোটোন হবে। তারপর যদি খেয়াল করো অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, এরাও কিন্তু একটা একটা আইসোটোন, দেখে বোঝা যায়। দেখো 16 থেকে 8 বাদ 8, 15 থেকে 7 গেল 8, 14 থেকে 6 গেল 8, তাই না? সো এরা হচ্ছে একজন আরেকজনের আইসোটোন। তারপর খেয়াল করো পরের এক্সাম্পলটা, তুমি যদি দেখো তিনটা একই মৌল, তখন আসলে ভাইয়া কিছু হিসাব করা লাগবে না, অন্য কিছু দিকে তাকানোও লাগবে না, সরাসরি এরা কি হয়ে যাবে? আইসোটোপ। একদম চোখ বন্ধ করে আইসোটোপ, আর কিছু করাই লাগবে না একদম। আচ্ছা, পরের এক্সাম্পলটা যদি একটু খেয়াল করো, এইটা একটু রেয়ার, অনেকে হয়তো দেখছে অনেকে হয়তো দেখি নাই। কথা হচ্ছে ভাইয়া যখন তুমি দেখবা যে এই তিনটার কোনোটাই হচ্ছে না, হ্যাঁ, সবগুলা ট্রাই করলা, আইসোটোপ তো দেখে বোঝাচ্ছে একই মৌল না, যেহেতু আইসোটোপ হবে না। হ্যাঁ, আইসো 12 তো উপরে দেখে বোঝাচ্ছে, আইসো টোন যে হবে না সেটাও দেখে বোঝাচ্ছে। কিন্তু দেখো এদের প্রত্যেকে চার্জ অবস্থায় আছে, তাই না? সো এখানে আমরা একটা টার্ম একটু শিখে নিই, অনেকে হয়তো আগে থেকে জানো, এদেরকে আইসো ইলেকট্রনিক বলা হয়। আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিকের আইডিয়াটা কি? এটা হচ্ছে মোটামুটি এরকম, যদি একটু খেয়াল করো, সোডিয়ামের মাথার উপরে প্লাস আছে, তাই না? তার মানে কি সোডিয়াম হচ্ছে যে একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, সোডিয়াম প্লাস হইছে। ফ্লোরিন দেখো একটা ইলেকট্রন নিয়ে ফ্লোরিন মাইনাস হইছে। আবার দেখো ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কিন্তু ম্যাগনেসিয়াম 2 প্লাস হইছে। সো এদের ইলেকট্রন কেমন কেমন দেখো, 11 ছিল, 11 থেকে একটা ছেড়ে হয়ে গেছে 10, 9 ছিল, একটা গ্রহণ করে হয়ে গেছে 10, 12 ছিল, দুইটা ছেড়ে হয়ে গেছে 10। তার মানে এদের প্রত্যেকেরই কি ইলেকট্রনটা সমান। সো যদি ইলেকট্রন সমান হয় তখনই আমরা বলবো হচ্ছে আইসো ইলেকট্রনিক, তাই না? দেখো খুব সহজ কিন্তু, এবং তোমরা এই পোলটা একটু আনসার করে দাও। অ্যাডমিশন টেস্টে এমসিকিউ তে কিন্তু এই ধরনের পোল আসে প্রায় সময়, ট্রাই করি একটু সবাই, দেখবা ভালো লাগবে। মোটামুটি খুব সহজ জিনিস, এবং এটা দেখেও বলে দিতে পারো, আবার একটু হিসাব নিকাশ করেও বলতে পারো, ঠিক আছে? খুব সহজ একটা পোল, আমরা বেশি নেই, এটার জন্য ম্যাক্সিমাম 1 মিনিট সময় নিব। 1 মিনিটও আসলে
মানে মোটামুটি বেশি হয়ে যায়। কারণ পরীক্ষার সময় কি, ধরো কিছু তো ম্যাথ আসবে, হ্যাঁ, ডিইউতে আসলো, ওগুলো আবার ক্যালকুলেটর ছাড়া হিসাব করতে হবে। তো এই ধরনের কোয়েশ্চেন না আসলে 1 মিনিটও নেওয়া উচিত না তখন। তাহলে তোমার সুবিধাটা কি হবে, তুমি ওই ম্যাথটায় বেশি টাইম দিতে পারবা, এইটা আর কি। টাইম মানে এমন না যে সবগুলা ম্যাথের সমান, সবগুলা কোয়েশ্চেনে সমান টাইম দেওয়া লাগে, ব্যালেন্স করে দেওয়া লাগে, যেটা যেরকম। আগের স্লাইডটা দেখেন প্লিজ, আগের স্লাইড। এখন পোল চলতেছে, তো পোলটা শেষ হোক, এরপর আমি এক নজর যাব, সমস্যা নাই। আচ্ছা, সো আমরা ম্যাক্সিমাম এখানে ভোট দিয়ে দিছি। আমরা তাহলে পোলটা শেষ করে দিই। একটু খেয়াল করো, এখানে দেখা যাচ্ছে কি আমরা 92%, ঠিক আছে। খুব সাধারণত খুব কম পোলে আমাদের এত সহমত হইতে পারি আমরা সবাই একসাথে। তো দেখা যাচ্ছে এখানে আমাদের কারেক্ট আনসারটা হবে কিন্তু ভাইয়া ডি, ঠিক আছে। আমাদের এখানে কারেক্ট আনসার হবে হচ্ছে একে অপরের আইসো ইলেকট্রনিক। সেটা তোমরা বুঝতেই পারতেছো যে এদের প্রত্যেকেরই কিন্তু ইলেকট্রন কি, হিসাব করলে দেখবার প্রত্যেকেরই 10টা করে ইলেকট্রন আসতেছে। সো এরা হচ্ছে আইসো ইলেকট্রনিক, এইটাই আর কি, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আপনাকে একটু দেখাবেন? ভাইয়া ক্লাসের শুরুতে দেখাইছি তো, তুমি লেট করে যে জয়েন করছো ধরা পড়ে গেছো, বুঝছো। আচ্ছা, এই যে যে স্লাইডটা দেখতে চাইছিল তার জন্য, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, জেড সমান এ সমান, আর দুইটার ডিফারেন্সটা সমান, এগুলো এই জিনিস, এগুলো একদম কি বলবো 9-10 এর জিনিস। আইসোমার কি, আইসোমার তো সমাণু, ওইটা তো আলাদা জিনিস। ওইটার সাথে মৌলিক কণিকার কোনো সম্পর্ক নাই। আইসোমার জৈব যৌগ যেটা পড়ছো ওইটা সমাণু, ওইটা টোটালি আলাদা জিনিস। আচ্ছা, এবার একটু দেখো, তার আগে একটা কথা বলি, এই যে এই টপিকটা আমার মনে আছে 9-10 এই ধরনের ম্যাথ আসে, এবং এসএসসি তে বোর্ড পরীক্ষা তো দেখা গেছে যে এই ধরনের ম্যাথ ভালোই দিত, ঠিক আছে। আচ্ছা, খেয়াল করো, এই যে তিনটা আইসোটোপের প্রাচুর্য দেওয়া থাকে। প্রাচুর্য কঠিন ওয়ার্ড লাগলে পার্সেন্টেজ আর কি, কে কত পার্সেন্ট করে প্রকৃতিতে আছে সেটা দেওয়া থাকে। আর হচ্ছে যে প্রত্যেকটার আইসোটোপের ম্যাচটা দেওয়া থাকে M1 M2 M3। তো তোমাকে কি করতে হয়, গড় ভর যেটা বের করতে হয় সেটা হচ্ছে যার পার্সেন্টেজকে তার ওই ভরের সাথে গুণ দিতে হয়, গুণ দিয়ে প্রত্যেকটা যোগ করতে হয়। এবং যেহেতু তুমি 100তে হিসাব করতেছো, তাই পুরোটাকে 100 দিয়ে ভাগ দিতে হয়। আরেকবার বলতেছি, জিনিসটা কি তাহলে, জিনিসটা হচ্ছে এ বি সি। ধরো এরা হচ্ছে এই তিনটার পার্সেন্টেজ, এ বি সি, তিনটা আইসোটোপ আছে, তিনটার বেশিও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, হ্যাঁ, মিনিমাম দুইটা, মিনিমাম দুইটা আইসোটোপ, তিনটা চারটা পাঁচটা থাকতেই পারে। এখন কথা হচ্ছে আমরা তিনটা ধরে নিছি ইন জেনারেল। তো তিনটা এবিসি আছে, এই পার্সেন্টেজটাকে তুমি কি দিয়ে গুণ দিবা, যার যতটুকু ভর দেওয়া থাকবে সেটা দিয়ে গুণ দিবা। এরপর তিনটা যোগ করলা, যোগ করে 100 দিয়ে ভাগ দিলা। আমাদের কিন্তু 9-10 ইভেন এটা টুকটাক ব্যাখ্যাও ছিল। সো যাই হোক, আমরা এখন ব্যাখ্যায় সময় নষ্ট করব না। অনেক বেশি কোয়েশ্চেন আসে যে ভাইয়া তা না, বাট তাও একদম যে আসতে পারে না ওরকমও না, একটা স্টার দেওয়া যায় এই টপিকটায়, ঠিক আছে। 3-4 স্টার দেওয়ার মতো টপিক না। বাট দেখো, এটা শিখার জন্য বা পারার জন্য আলাদা কিন্তু কোনো কাজ করা লাগতেছে না। মানে তুমি জাস্ট কি করবা, এই যে গড় পারমাণবিক ভর যেটা, যারা পারতেছো বা বুঝতেছো তারা ক্যালকুলেটরে করে আনসার দিয়ে দিতে পারো, তাহলে আমার জন্য সুবিধা হয়, আমি চ্যাট বক্সে পড়বো। তাহলে দেখো কি করবা, এই যে এটা হচ্ছে তিনটা পার্সেন্টেজ দেওয়া এবিসি, যাকে তার মাস দিয়ে গুণ দিবা, তাই না। এর থেকে তো সহজ জিনিস খুব কমই আছে। এগুলো হচ্ছে গোটা গোটা নাম্বার তোলার একটা উপায়, মানে দিয়ে দিল খুব ইজিলি নাম্বার তুলে ফেলা যায় এইসব যদি আনসার করতে পারো তুমি। যেই যে পার্সেন্টেজটাকে সেই সে এমইউ দিয়ে গুণ দিবা, তারপর যোগ করবা সবগুলাকে, এন্ড পুরা জিনিসটাকে ভাগ দিবে হচ্ছে 100 দিয়ে। সো দেখি একটু চ্যাট বক্সের দিকে কি অবস্থা। হ্যাঁ, অনেকে আনসার দিচ্ছ 20.169। আচ্ছা, এরকম আসতেছে তাই না। আমরা ওই যে দশমিকের পরে যেটা সেটা ইগনোর করতে পারি, ওইটা জানি। দেখা যায় যে অনেকেরই মিলাইতে অসুবিধা হয়ে যায়। আমরা মোটামুটি ধরে নিই হচ্ছে 20-র আশেপাশে এরকম কিছু একটা, 20.169। এন্ড এএমইউ, কেন এএমইউ আসলো, কারণ হচ্ছে যে এই যে এদের মানটা এএমইউ তে দেওয়া ছিল। এই তো এটাই ছিল আমাদের গড় পারমাণবিক ভর। আশা করি এটা সবাই বুঝতে পারছি, তাই না। এগুলো তো 9-10 এর জিনিস, যেটা বলতেছিলাম ভাইয়া, 9-10 এসএসসি তেও বোর্ড পরীক্ষায় আসার খুব একটা হট টপিক এরকম। আচ্ছা, চলো সামনের দিকে যাই। এখন একটু মনোযোগ দিও ভালো মতো। আমি বলছি না যে কখন কিরকম মনোযোগ দেওয়া লাগবে, আমি বলে দিব। ক্যালকুলেটর ছাড়া এই ম্যাথ গুলো ভার্সিটিতে কিভাবে করব। এক নাম্বার কথা হচ্ছে, আসা উচিত না এগুলো ভার্সিটিতে, বাট তাও যদি চলে আসে, কিছু কিছু ক্ষেত্রে এই ক্যালকুলেশন গুলো হাতে করে নিতে হয়। আমরা করে অভ্যস্ত না তো, কিন্তু যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, এত কঠিন না। মোটামুটি এটা 20-এর আশেপাশে একটা এমসিকিউ তো, তাই না। 20-এর আশেপাশে একটা আনসার আনা সহজ, আমি যদি প্রত্যেকটাকে রাউন্ড ফিগার ধরে নিই ইজিলি। আসলে কিছু টিপস এন্ড ট্রিক্স আছে, যাই হোক আমাদের তো আর ভার্সিটি ক্লাস না, ওইদিকে যাচ্ছি না। বাট দিবে না,
কিন্তু দিলে যে করা ইম্পসিবল তা না, আমাদের সাইকোলজি ওরকম হয়ে গেছে। যেমন আমরা কিন্তু সাইকোলজিক্যালি 5 × 2 = 10 ক্যালকুলেটরে করি না, যেটা অভ্যাস আর কি। বাট ওই যে এখন যদি 0.5 × 10.2 থাকে, সেটা ঠিকই ক্যালকুলেটরে করব, যদিও এটা মুখে মুখে বলে দেওয়া সম্ভব। যাকে যেটা বলতেছিলাম, এখানে একটু মনোযোগ দিব। 2-3টা স্টার দেই, টপিকটা ইম্পর্টেন্ট। আর যদি মনোযোগ এদিক থেকে সেদিক হয়, তখন বুঝতে একটু সমস্যা হতে পারে। হ্যাঁ, এই জন্য আমরা এখানে একটু আসতে যাব। দেখো, যেটা হচ্ছে এই যে পরমাণুর মধ্যে বন্ধন শক্তি নির্ণয় করতে বলছে। হ্যাঁ, এটা হচ্ছে বিই, ইংলিশটা হচ্ছে বাইন্ডিং এনার্জি। এটা আসলে কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে, এটার ব্যাপারে খুব ভালো ধারণা তো দিয়ে গেছেন আইনস্টাইন। দেখা গেছে যে একটা পরমাণুর, মনে করো এখানে 2টা প্রোটন আর 2টা নিউট্রন আছে আলাদা আলাদা। 2টা প্রোটন আর 2টা নিউট্রনকে তুমি দাঁড়িপাল্লায় রাখছো, এই পাশে আলাদা আলাদা। আর এইখানে এদেরকে রাখছো একসাথে যুক্ত অবস্থায়, মানে বেসিক্যালি নিউক্লিয়াসে যেভাবে থাকে আর কি, সেভাবে। দেখো, এই পাশেও 2টা লাল বল, 2টা গ্রিন বল, বাম পাশেও সেম। তাহলে কি দুই পাশে এদের এই মানে ব্যালেন্সটা তো এরকম উঠানামা করার কথা না, তাই না? সেম হওয়ার কথা। এটাই হচ্ছে আসলে ভর ত্রুটি। বুঝতেছো তো, এখানে একটা ত্রুটি হয়েছে, তাই না? এটাই হচ্ছে আমাদের ভর ত্রুটি, মানে যতটুকু আসার কথা ততটুকু নাই। হ্যাঁ, অনেকেই বলতেছো ফিজিক্সের টপিক, তাহলে তো ভালোই, আমরা তো ফিজিক্সে এটা পড়ছি, এই সূত্রগুলা বা এই টপিকটা, তাই না? তাহলে আশা করি এটা নিয়ে বেশি কথা আমার হয়তো অনেক বেশি বলা লাগবে না। এখন ভাইয়া, যেটা দেখা গেছে যে আমাদের যখন নিউক্লিয়াসটা সংযুক্ত হয় প্রোটন আর নিউট্রন, তখন দেখা যাচ্ছে যে আমাদের এই জিনিসটা ভরটা কমে যাচ্ছে, ত্রুটি হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, খুবই ভালো প্রশ্ন, বাকিটা কই যায়? এই বাকিটাই হচ্ছে ভরটা। দেখো, যে 2টা কথা লেখা আছে, ভরটা আইনস্টাইনের সূত্রানুসারে রূপান্তরিত হচ্ছে শক্তিতে। মানে মাসটা যেটা, সেটা এনার্জি হয়ে গেল। কোন এনার্জি? ওই যে আমার কেন্দ্রে নিউক্লিয়াসে প্রোটন ইলেকট্রন একসাথে আছে না? হ্যাঁ, প্রোটন আর নিউট্রন একসাথে আছে, তার বাইরে যে ইলেকট্রন আছে, পরমাণুটাকে যে ধরে রাখছে, এটাকে বলে এই কারণে বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জি। বাইন্ড করে রাখে, ধরে রাখে। হ্যাঁ, তাহলে ভর ত্রুটি, এটাকে গুণ দিব কি দিয়ে? এই যে এটা হচ্ছে ফর্মুলা, যদি কঠিন লাগে দেখো, এটা অ্যাটলিস্ট সবার পরিচিত এখানে। কেউ যদি এখানে আর্টস কমার্সের হয়ে থাকো, তারও পরিচিত, এরকম আর কি ব্যাপারটা। আমি জানি নাই, বাট কথা হচ্ছে ইকুয়ালস টু এমসি স্কয়ার। এটা সবার জন্যই কি সেম, তাই না? হ্যাঁ, সংরক্ষণশীলতা নীতি, যে আমাদের ভর বা শক্তি কোনোটাই সৃষ্টি বা ধ্বংস হয় না, শুধু একটা থেকে আরেকটায় রূপান্তরিত হয়। এখানে বেসিক্যালি ভরটাই শক্তিতে রূপান্তর হয়েছে। কোন শক্তি? যেটা দিয়ে ধরে রাখবে নিউক্লিয়াসটাকে। আচ্ছা, আসো ম্যাথ করি। ম্যাথ তো ইজি ম্যাথ। আসলে তুমি কি করবা, দেখবা যে অ্যাকচুয়ালি ভর, এখানে প্রকৃত ভরটা দেওয়া আছে, আর তুমি দেখবা যে ভর কত হওয়ার কথা। আসো একটু হিসাব করি কে কতটা আছে। এই যে 93 যেটা আছে, এটা হচ্ছে প্রোটন নাম্বার। এটা হচ্ছে 93 প্রোটন নাম্বার। তারপরে আমাদের এখানে যদি খেয়াল করি, ইলেকট্রন, ইলেকট্রনও কতটা আছে? 93। যেহেতু কোনো চার্জ নাই, আমাদের এখানে প্রোটন আর যেই ইলেকট্রন তারা সমান হবে, তাই না? আর যদি নিউট্রন নাম্বারটা খেয়াল করি, নিউট্রন নাম্বার মানে হচ্ছে এ মাইনাস জেড। এ মাইনাস জেডটা কত আসতেছে তাহলে ভাইয়া? 239 থেকে বাদ দিবা কত? 93। এবং এটা সুন্দর মতো চলে আসবে হচ্ছে তোমার 146। এবার দেখো, তোমার এখানে সবগুলা যে মূল কণিকা আছে, সবার হিসাবটা তুমি করে ফেলো। সেটা কিভাবে? যে তোমার এখানে এনার্জিটা হওয়ার মানে এমটা কত হওয়ার কথা, সেটা হিসাব করো, যে অ্যাকচুয়ালি কত আসার কথা। কি করবা? 93 কে গুণ দিবা হচ্ছে প্রোটনের ভর দিয়ে। প্রোটনেরটা কত? 1.0074, তাই না? এটার সাথে কি যোগ করবা? ইলেকট্রনের সংখ্যা 93টা, আর একটা ইলেকট্রনের ভর কত? অনেক ছোট, দেখছো? 0.00054। অনেক সময় এই ম্যাথ এটাকে হিসাব না করা, করা না করা একই কথা, কারণ অনেক ছোট মান তো, তাও আমরা করলাম আর কি। আচ্ছা, প্লাস হচ্ছে লাস্ট কি বাকি? নিউট্রন বাকি। নিউট্রন আছে 146টা, আর এক একটা নিউট্রনের ভর কত? 1.0086। সো হিসাব যদি করো, দেখা যাবে যে এখান থেকে মানটা চলে আসবে 237। আমরা একসাথে হিসাবটাই করে ফেলি ডেল ইএন এর, বুঝতেই পারতেছো, একটা থেকে আরেকটা বিয়োগ দিব। আমরা যদি এখানে একসাথে ডেল এমটাই বের করে ফেলি, হ্যাঁ, ডেল এম, মানে দুইটার পার্থক্য। একটা হচ্ছে এখানে টোটাল যেটা, সেটা পাইলা, আর একটা হচ্ছে প্রকৃত ভর দেওয়া আছে সেটা। তো তুমি যদি একটা থেকে আরেকটা বাদ দাও, তুমি কিন্তু এখানে পেয়ে যাবে ডিফারেন্সটা। হ্যাঁ, আর এখানে ডেল এম যেটা পাবা, সেটা আমি লিখে দিই একেবারে 3.18462 এএমইউ। আশা করি কথাটা বুঝতে পারছি ভাইয়া। দেখো, তুমি এখানে একটা M1 পাবা, এখানে একটা M2 পাবা। অবশ্যই একটা থেকে আরেকটা কম বেশি আসবে, এটাই তো ভর ত্রুটি। যে ডিফারেন্সটা পাবো, সেটাই হচ্ছে আমাদের কি? ডেল এম। দেন ফাইনালি বলছে কি বন্ধন শক্তি। তুমি যদি ই বের করতে চাও,
ই হচ্ছে কি এই ডেল এম সি স্কয়ার, তাহলে এটা হচ্ছে 3.184 ইন্টু আলোর বেগ 3 ইন্টু 10⁸, তাই না? এটা স্কয়ার। সো হিসাব নিকাশ করলে ফাইনালি আমরা পেয়ে যাব এরকম একটা মান। এখানে পাবো হচ্ছে আমরা 4.75 ইন্টু 10⁻10 জুল। ঠিক আছে না সবকিছু? আমাকে একটু চ্যাট বক্সে জানানো যায় সবকিছু ঠিক আছে নাকি? আচ্ছা, এক্স্যাক্টলি। যাক, অনেকেই ব্যাপারটা বুঝতে পারছো, আবার অনেকে ঠিক আছে বলতেছো। এই কাজটা আসলে আমাদের হয়। বলছি না এই ম্যাথটায় সমস্যা কোন জায়গায়, সেটা হচ্ছে যে আমাদের ইউনিটে আমরা একটু ভুল করে ফেলি। সবকিছু ঠিক নাই ভাইয়া, আর ঠিক আছে লিখো না, সবকিছু ঠিক নাই। এই যে দেখো এখানে আমি এএমইউ কিন্তু লিখে দিচ্ছি। বলছি না একটা মান আমাদের অনেক কাজে লাগবে। এই যে এএমইউ ভ্যালুটা, এটাকে তো তোমার ওই যে 1.66 ইন্টু 10⁻27 কেজিতে নিতে হবে না? তার কারণ কি এখানে তুমি আনসারটা জুলে বের করতেছো, তাহলে সব কি এসআই একক ব্যবহার করা লাগবে, সব এসআই একক ব্যবহার করা লাগবে। এবং এসআই একক ব্যবহার করার জন্য কি করতে হবে, এই মানটা অবশ্যই এটা ব্যবহার না করে কোন মানটা ব্যবহার করব, জুলের মানটা। তাহলে এখানে যে মানটা কেজির মানটা, হ্যাঁ এই মানটা কেজিতে ইউজ করতে হবে। এএমইউ কিন্তু এসআই একক না। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। হ্যাঁ এখানে এম এর ভর এককটা পরিবর্তন করতে হবে। এবার কি সবাই বুঝতে পারছি আমরা এখানে কি করছি? আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো আমি একবার ছোট্ট করে একটা রিভিউ দিয়ে দিই, দেখলাম দুই একজন মাঝখানে বলতেছো বুঝো নাই। ব্যাপারটা হচ্ছে তুমি এখানে প্রোটন ইলেকট্রন নিউট্রন কয়টা আছে সেটা বের করবা, এটা হচ্ছে স্টেপ 1। তারপর তাদের ভর কত হয় টোটাল, সেটা ওই যে ঐকিক নিয়ম আর কি, যার যার যতটা আছে গুণ দিয়ে যোগ দিলা। এরপর এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভর হওয়ার কথা, আর প্রকৃত ভর পাওয়া গেছে এত। একটা থেকে আরেকটা বাদ দিবা, গ্যাপটা পেয়ে যাবা, তুমি ডিফারেন্সটা পেয়ে যাবা এ এম ইউ তে, তাই না? তারপর হচ্ছে যে অবশ্যই আমার মতো এই ভুলটা করবা না, মানে যেটা ইচ্ছা করে করছি যে অনেকেই কিন্তু তখন সায় দিছো যে না ঠিকঠাক আছে। যেটা করতে হবে আমাদের যে অবশ্যই এটাকে কেজিতে নিতে হবে। তারপর হচ্ছে যে কেজি থেকে তুমি নিতে পারো হচ্ছে ওই যে এমসি স্কয়ার দিয়ে জুলে, এটা সব এসআই এককে। আর অনেকেই বলতেছো ইলেকট্রনিক ভোল্টে নেওয়া যাবে নাকি, নিতে পারো। আমি জাস্ট একটু বলে দিই, 1.6 ইন্টু 10⁻19 দিয়ে ভাগ। এখানে তো আমাদের বলে নাই যে এককটা কোন একক হইতে হবে। যদি তুমি এই জুলকে ইলেকট্রনিক ভোল্টে নিতে চাও, তখন এই মানটাকে এই যে ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করলেই হবে। ঠিক আছে? আশা করি যারা প্রশ্নটা করছো বুঝতে পারছো। বন্ধন শক্তি নির্ণয় করতে বলছে জুলে বের করে দাও, কোনো সমস্যা নাই। আর যদি বলেই দেয় যে ইলেকট্রনিক ভোল্টে বের করো বা এমসিকিউ তে যদি থাকে তখন এটা করতে পারো। ঠিক আছে? আচ্ছা তো চলো আমরা তাহলে সামনের দিকে যাই। আর ভাইয়া ওই যে দেখো ইলেকট্রনেরটা নিয়ে তো জিনিসগুলা কমপ্লিকেটেড করে লাভ নাই। তো আমিও তো বলছি যে এটা রাখো না রাখো একই, খুব একটা মানের পার্থক্য হেরফের হবে না, একই কাইন্ড অফ। ঠিক আছে? আচ্ছা তো চলো আমরা তাহলে সামনের দিকে যাই। এই পোলটা তোমাদের জন্য। এখন হচ্ছে যে আমরা এই পোলটা লঞ্চ করতেছি। খুবই সহজ কিন্তু, যদি হিন্ট লাগে ওইটাও দিয়ে দিই। 1 ক্যালোরি সমান 4.2 জুল। যাও এই হিন্টটা দিয়ে দিছি, পরীক্ষার সময় এটা দেওয়া থাকবে না, না মনে থাকতেই পারে অনেকের, তাই দিয়ে দিলাম। এবার আশা করি সবার পারা উচিত এটা। এক এমইউ পরিমাণ ভর শক্তিতে রূপান্তর হচ্ছে, হ্যাঁ ভরটাকে শক্তিতে রূপান্তর করা হচ্ছে। তাহলে এই শক্তিটা ক্যালোরিতে বের করতে বলছে, এতটুকুই জাস্ট। এই ম্যাথের জন্য ভার্সিটির কোনো শর্ট টেকনিক আছে? না না, এইগুলার জন্য শর্ট টেকনিক নাই। ওরকম এত কমপ্লিকেটেড বেশি হয়ে গেলে ওরকম আসবেও না। এটার জন্য কি শর্ট টেকনিক আর বলো? এটা তো এমনি সহজ জিনিস। মানে ম্যাথ তো সহজ, আমি বুঝতে পারছি ক্যালকুলেশন কঠিন, বাট আসবে না তাহলে ওরকম এত। আশা করি সবাই ক্যালকুলেটর নিয়ে বসছো। মাত্র আমরা 10% মানুষজন আনসার দিচ্ছি। ঠিক আছে, এটার জন্য নাহলে 2 মিনিট দিলাম, তাও একটু ট্রাই করি। ভর্তি পরীক্ষায় এককের যেই কনভার্সনটা, এটা হচ্ছে অন্যতম ট্রিকিয়েস্ট জিনিস। তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি বুয়েট স্পেশালি এদের প্রশ্নগুলো খেয়াল করো, এককের প্রচুর কাজ থাকে। এই মিটার সেন্টিমিটার সিজিআই এসআই একক জুল ক্যালোরি কেলভিন ডিগ্রি সেলসিয়াস এভরিথিং, এই সবগুলো একক নিয়ে প্র্যাকটিসটা অবশ্যই ভালো মতো থাকতে হবে। কারো যদি দুর্বলতা থাকে দরকার হলে একটা পেজে চার্ট করে ফেলো। ঠিক আছে? ইউনিট কনভার্সনের যে এককগুলো সবচেয়ে বেশি পরীক্ষায় কাজে লাগে। কিছু ইউনিট আছে না ফিজিক্স কেমিস্ট্রি দুইটাতেই কাজে লাগে, ওগুলা চার্ট করে ফেললে তো আরো ভালো। অবশ্যই যাদের দুর্বলতা আছে তাদের, সবার লাগবে না। আচ্ছা
ঠিক আছে, আমরা একটু শুরু করি, তোমরা আনসার দিতে থাকো, আমরা একটু এদিকে ট্রাই করি। 1 AMU এটা মানে তো আমরা জানি যে এখন তো আমার কমন সেন্স বলতেছে এটাকে 1.6605 ইন্টু 10 ইনভার্স 27, অবশ্যই কেজিতে নিয়ে কাজ করবো, এটা এখন আমরা সবাই এগ্রি করি। এখন এইটাই তো হচ্ছে আমাদের এমটা, বলছে যে এই এমটাকে যদি শক্তিতে বানাই, মানে আইনস্টাইনের সেই বিখ্যাত সূত্র E ইকুয়ালস টু mc স্কয়ার, সো আমরা কি করব এখানে ই নিব 1.6605 ইন্টু 10 ইনভার্স 27, আর সি হচ্ছে আমাদের 3 ইন্টু 10⁸ অবশ্যই এমএস ইনভার্স 1 যেটা সেটা এটার উপরে, আচ্ছা স্কয়ার দুইটার উপরে একসাথেই দিই, এমএস ইনভার্স 1 স্কয়ার, তাই তো? হিসাব নিকাশ করবা, আনসারটা প্রথমে চলে আসবে হচ্ছে জুলে, তাই তো? এরপর তো বাকি কনভার্সনটা আমি দিয়ে দিছি, তাই না? বাকি কনভার্সন তো দিয়ে দিছি, তোমার এখানে জিনিসটা আনসার চলে আসবে ক্যালোরিতে, এবং ক্যালোরিতে আসবে হচ্ছে 3.57 ইন্টু 10 ইনভার্স 11। এই যে দেখো হিন্টটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি যে 1 ক্যালোরি সমান 4.2 জুল। ঠিক আছে, দেখি এখন পোলের রেজাল্টের কি অবস্থা, অলমোস্ট শেষই। যারা ট্রাই করছিলাম তারা মোটামুটি কারেক্ট আনসার দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে কেউ কেউ ট্রাই করি নাই। সমস্যা নেই, জিনিসটা ইজি ছিল, এই আর কি। আর ধরো এই জিনিসটাই, এগুলা নিয়ে আসলে মানে ভার্সিটি ক্লাসটা তো বেশি কথা আসলে বলতে চাই না, বাট তাও কথা হচ্ছে এইটা যদি জুলের মানটা এমসিকিউতেও আসে, খুব একটা খারাপ মানে দোষের কিছু করে নাই কিন্তু। 1.66 কে 3 দিয়ে গুণ দেওয়া, এটা কোনো, এটা ইজি একটা জিনিস। এরপর হচ্ছে ইনভার্সের কাজগুলো, পাওয়ারের কাজগুলো আলাদা করে ফেলা, এগুলো আসলে একটু প্র্যাকটিস করলে, ঠান্ডা মাথায় চিন্তা করলেই পারা যায়, আসতেই পারে এরকম। আচ্ছা, এখন আমরা আরেকটা টপিকে যাচ্ছি, যেটা হচ্ছে তেজস্ক্রিয়তা। ঠিক আছে, তেজস্ক্রিয়তা থেকে কিন্তু আসলে ভর্তি পরীক্ষায় অনেক কোয়েশ্চেন আসছে এখন পর্যন্ত। একটু একটা মিনিট। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আহ, আচ্ছা, আপনি কোথায় আছেন? আচ্ছা আচ্ছা, আপনি একটু আসেন, বলেন। সিফাত ভাইয়া কি আছেন? আমার আসলে বাসায় একজন আসছে তো, একটু আমার মানে গেট খোলার কেউ নাই, একটু ভাইয়াকে 2টা মিনিট একটু গেটটা খুলে আসি। শিফাত ভাই কি আছেন? আচ্ছা, স্টুডেন্ট যারা আছো তোমরা একটু ওয়েট করো ভাইয়া। দীপ্র ভাইয়া হয়তো 2 মিনিটের মধ্যে ব্যাক করবে, তোমরা কেউ দুশ্চিন্তা করো না, হ্যাঁ? একটু ওয়েট করো। আচ্ছা, আমরা আবার শুরু করতেছি। আন্তরিকভাবে দুঃখিত, আসলে দরজা খোলার কেউ ছিল না তাই। আচ্ছা, সবাই আছো তো, তাই না? হাঁপাই গেছি, তাড়াতাড়ি দৌড় দিয়ে আসছে গেছি তো। আচ্ছা চলো আমরা তাহলে আবার শুরু করি। ভালো হয়েছে, নতুন টপিক শুরু করতেছিলাম, টপিকের মাঝখান দিয়ে অ্যাটলিস্ট যাওয়া লাগে নাই। তেজস্ক্রিয়তা, ঠিক আছে? তেজস্ক্রিয়তা নিয়ে কথা বলবো, মানে কথা হচ্ছে যে এটা কাইন্ড অফ ফিজিক্সের টপিক, যে যখন কোনো একটা মৌলের নিউক্লিয়াস আর কি ভেঙে যায়, হ্যাঁ, পরমাণু নিউক্লিয়াস যখন ভেঙে যায় বা যখন নিউক্লিয়ার বিক্রিয়াগুলো হয়, তখন আসলে বিভিন্ন এই যে আলফা কণা,
গামা এই ধরনের যেই রশ্মিগুলা নির্গত হয় বা কণাগুলো নির্গত হয় এগুলো নিয়ে আর কি কথাবার্তা। তাহলে একটু দেখো, আমরা একটু বুঝি যে আমি বেশ কয়েকটা উদাহরণ দিয়ে আসলে টপিকটা বুঝাবো, তার কারণ পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসে তাহলে তুমি সেটা বুঝতে পারবা। ধরো কোন একটা মৌল এরকম আছে, কথার কথা আমরা র্যান্ডম একটা নিয়ে এক্স মৌল, যার হচ্ছে এ হচ্ছে 30 আর আমাদের এটা হচ্ছে 12, জেডটা হচ্ছে 12, কথার কথা আমরা একটা ধরে নিলাম। এখন এইখানে একটা জিনিস একটু খেয়াল রাখবা, যে আমরা যে ওভারঅল কথাবার্তাগুলো বলতেছি যে তেজস্ক্রিয়তার, খুব মনোযোগ দিয়ে শুনবা। আমি এখানেও মোটামুটি মনে করো 3টে স্টার দিয়ে দিই তোমার মনোযোগের জন্য, হ্যাঁ 3 স্টার তোমার মনোযোগের জন্য লাগবে ব্যাপারটা। ইম্পর্টেন্ট, অবশ্যই পরীক্ষা অনেকবার আসছে, এমসিকিউ রিটেন দুইটাতেই আসার মতো কোয়েশ্চেন। রিটেনে কি করে 4-5টা বিক্রিয়া দিয়ে দেয়, দেখাবো একটু পরেই। তো মনে করো এটা থেকে যদি আলফা কণা বের হয়ে যায়, হ্যাঁ আলফা কণা আসলে কি 4 আর 2, এটা হচ্ছে আলফা কণা, হিলিয়াম নিউক্লিয়াস আর কি। তো বেসিক্যালি জিনিসটা আসলে কি হবে একটু দেখো, উপরেরটা ধরো ওয়াই পাবো, র্যান্ডমলি ধরে নিছি ওয়াই কিছু একটা পাবো, উপরেরটা থেকে উপরেরটা বাদ দিবা, মাইনাস আছে না, তাহলে 30 থেকে 4 বাদ গেলে কত থাকে 26, আর 12 থেকে 2 বাদ দিবা কত থাকে 10, এরকম হচ্ছে হিসাবটা, তাই না? এবার দেখো আস্তে আস্তে এটা থেকে সব কাজগুলা করি, তাহলে আমাদের আরো বুঝতে সুবিধা হবে। এবার মনে করো আমরা গামা বাদ দিব, ঠিক আছে? সো গামা কি, গামার হচ্ছে এটাও শূন্য জেডটাও শূন্য, এগুলো কিন্তু তোমার জানা থাকা লাগবে, তাই না? ফিজিক্সে পড়ছো বা কেমিস্ট্রিতে যেখানেই পড়ো না কেন জানা লাগবে। সো গামার জন্য দুইটাই যেহেতু জিরো, আলটিমেটলি কি গামা বের হয়ে যাওয়া মানে এক্সট্রা এক্সই থাকবে, এই যে 30 থাকবে আর 12 থাকবে। এবার খেয়াল করো, যদি বের হয়ে যায় একটা নিউট্রন, নিউট্রন যদি বের হয়ে যায় মানে এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 0 নিউট্রনের জন্য। এই যে এই জিনিসগুলো লিখতেছি 420010, এগুলাই কিন্তু এই চার্টে লেখা আছে এবং এগুলাই আপনাদের মনে রাখতে হবে, না হলে কিন্তু তেজস্ক্রিয়তার ম্যাথগুলো পারবেন না, প্রবলেমগুলো সলভ করতে পারবেন না। সো এটা কি হবে, মনে করো এটা হচ্ছে এক্স, 30 থেকে 1 বাদ গেলে কত থাকে আমাদের এখানে থাকে 29, আর এটা কত থাকে 12। খেয়াল করছে এটা এক্স কেন লিখছি? হ্যাঁ এটা এক্স এই কারণে লিখছি, এই দুইটা উপরে দুইটা এক্স কেন লিখছি, তার কারণ আমাদের এখানে কিন্তু এই যে জেডটা কিন্তু চেঞ্জ হয় নাই, এই জন্য আমি ওটাকে এক্স লিখতে পারি, তাই না? পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা চেঞ্জ হয় নাই, এভাবে যদি বলি। আচ্ছা, তারপর খেয়াল করো, এবার যদি বলি আমাদের এখান থেকে একটা প্রোটন বের হয়ে গেছে, সো প্রোটন বের হয়ে যাওয়া মানে কি 1 1, তো তখন কি হবে, এটা নতুন একটা মূল হয়ে গেল, মনে করি জেড, 30 থেকে 1 বাদ গেলে 29, আর 12 থেকে 1 বাদ গেলে 11। আর ফাইনালি যদি বলি বিটা কণা বা ইলেকট্রন, এটা লেখার জায়গা আসলে কমে গেছে, আচ্ছা যাই হোক, বিটা কণা বা ইলেকট্রন যদি বের হয়ে যায়, ইলেকট্রনের ভর হচ্ছে অলমোস্ট 0 আর চার্জ হচ্ছে -1, হ্যাঁ। সো এই জন্য এই ক্ষেত্রে আমাদের ধরো আরেকটা কিছু ডাব্লিউ, নতুন একটা কিছু পাইলাম, তার জন্য উপরে কত হবে, খুব মনোযোগ দিয়ে দেখো এই জায়গাটা, 30 থেকে 0 বাদ গেলে কত থাকে 30ই থাকে, কিন্তু এখানে দেখছো 12, 12 থেকে -1 বাদ দিচ্ছ, তাহলে সামনে একটা মাইনাস আছে, বিটারটা আমাদের বুঝতে অনেকের সমস্যা হয়, সামনে একটা মাইনাস আছে, এই মাইনাসে মাইনাসে কি প্লাস হবে 13, এই জায়গাটাই আর কি, হ্যাঁ। বাকিগুলো মোটামুটি সহজ, আমি দেখছি যে বিটারটা অনেকের বুঝতে সমস্যা হয়, কারণ এই যে 12 আর সামনে -1 আছে, সো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে 13 হয়ে যাচ্ছে, ঠিক আছে? বিটারটা আরেকবার বুঝান, এই যে ওইটাই দেখো অলরেডি কোশ্চেন আসছে আমাদের, এই যে বিটা, বিটা কি 0 আর -1, তো তুমি তো এটা মাইনাস করতেছো তাই না? তো আমার কথা হচ্ছে এই মাইনাস আর এই মাইনাসে জিনিসটা হয়ে যাবে +1, এই জন্য 12 থেকে জিনিসটা হয়ে গেছে 13, এই আর কি, ঠিক আছে? আচ্ছা, বিটা 0 আর -1 কেন বুঝো নাই? একটা কথা হচ্ছে যে প্রোটনের উল্টাটা দেখে, হ্যাঁ প্রোটনের উল্টাটা দেখে, ইলেকট্রন বিটা বেসিক্যালি কি, বিটা তো হচ্ছে বেসিক্যালি ইলেকট্রন, তাই না? সো যেহেতু ইলেকট্রন, এই জন্য প্রোটনের যদি +1 হয়, ওরটা ধরে নেওয়া হয়েছে -1, আর ভরটা 0 ধরে নেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে ও অনেক 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 হালকা, এই জন্য। আচ্ছা, সো আমরা সামনের দিকে যাই। এখন আমরা তেজস্ক্রিয়তার এই দুইটা এক্সাম্পল যদি বলি, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন, যেখানে কি হয় জোড়া লাগে, এটা হচ্ছে ফিউশন, আমরা মিক্স করি, দুইটা যদি আমাদের পরমাণু থাকে তাদেরকে মিক্স করি। সাধারণত আমাদের এই যে সূর্যে এই ধরনের বিক্রিয়া হয়, এগুলো আমরা ফিজিক্সেও পড়ছি, হ্যাঁ। দুইটা হাইড্রোজেন পরমাণু মিলে হিলিয়াম নিউক্লিয়াস তৈরি করতেছে, হ্যাঁ হিলিয়াম পরমাণু এরকম তৈরি করতেছে, এগুলো হচ্ছে ফিউশন রিঅ্যাকশন, এবং এই প্রত্যেকটা কিন্তু অনেক 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 বেশি পরিমাণ এনার্জি পাওয়া যায়, ঠিক আছে? তারপর যদি একটু খেয়াল করো, নিউক্লিয় ফিশন, যেটা ফিশনে বেসিক্যালি কি হয়, একটা পরমাণুর নিউক্লিয়াস ভেঙে যায়, যেমন এখানে ইউরেনিয়াম ভেঙে আমাদের বেরিয়াম আর ক্রিপ্টন তৈরি হচ্ছে, সো নিউক্লিয়াসটা ভেঙে যায়, তাহলে একটাতে হচ্ছে আমরা মিশাই, আরেকটাতে কি হয় ভেঙে যায়। So, এই দুইটা জিনিস জাস্ট মনে রাখলেই হবে, এমসিকিউ তে এগুলো আসে, নিচের কোনটি নিউক্লিয়ার ফিশন বা কোনটা ফিউশন, এরকম জিনিসগুলো আসে, ঠিক আছে? আচ্ছা, যারা ওই যে ওই জিনিসগুলো বুঝতে অসুবিধা হয়েছে তাদের জন্য আরেকবার, যারা অ্যাকচুয়ালি ওই যে
এই নিউক্লিয়ার বিক্রিয়া কিভাবে সলভ করব সেই জন্য জিনিসটা আরেকবার দেখো। পরীক্ষায় আমাদের এই ধরনের কোয়েশ্চেন আসে যে এরকম কয়েকটা রিঅ্যাকশন দিয়ে দেয়, নিউক্লিয়ার রিঅ্যাকশন, কোয়েশ্চেন মার্ক থাকে জায়গায় জায়গায়, দেন হচ্ছে যেগুলো আমাদের সলভ করতে বলে। এক্সামে এই টাইপের কিছু কোয়েশ্চেন আসে, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করি আমরা। এখানে যদি দেখি যে অক্সিজেন আছে আর হিলিয়াম আছে, তোমার পুরো কাজটা কি, জাস্ট উপরে যারা আছে তাদেরকে যোগ করবা আর নিচে যারা আছে তাদেরকে যোগ করবা। তাহলে একটু দেখো তো, উপরে 16 যোগ 4 কত হয়, 20, আর নিচে 8 2 কত হয়, 10 হয়, তাই না? তাহলে একটু খেয়াল করো, 20-এর মধ্যে এখানে 1 হয়ে গেছে, 10-এর মধ্যেও 1 হয়ে গেছে। তাহলে এই যে এক্স যাকেই পাও না কেন, 20 হওয়ার জন্য আর কত লাগে, 19, আর 1 হওয়ার জন্য আর কত লাগে, 9। তো আশা করি জিনিসটা আমরা বুঝতেই পারতেছি, এটা আর কিছু না, এটা হবে আমাদের ফ্লোরিন, তাই না? এইভাবেই জিনিসগুলো আসলে বুঝতে হয়। তারপর একটু দেখো, নিউক্লিয়ার ফিশন আর ফিউশন কি মুখস্থ রাখতে হবে? ভাইয়া যে রিঅ্যাকশন গুলো দেখাইছি পার্টিকুলারলি ওগুলো একটু মনে রাখতে পারো, এগুলো আসলে মোস্ট কমন। দুনিয়ার যে কোনো রিঅ্যাকশন দিয়ে বলে দিলে তো তুমি আর বুঝবা না, বাট হচ্ছে যে একটা হচ্ছে নিউক্লিয়াসটা ভাঙে আর একটা নিউক্লিয়াস তৈরি হয় নতুন, এটা দেখে আসলে বোঝা যায়। ঠিক আছে, আচ্ছা আমি একটু বলে দিই যে দেখো, এগুলো তো আশা করি ফিজিক্সের টপিক, ভাবছি যে পারেন আপনারা মোটামুটি। দেখো, এটাতে মিক্স হয়ে এই ছোট পরমাণু থেকে আমি পাচ্ছি বড় কোন একটা মৌল, মানে ছোট মৌল থেকে বড় মৌল পাচ্ছি। আর এটা দেখো, বড়টা ছিল, বড়টা ভেঙে ভেঙে ছোট ছোট দুইটা আলাদা আলাদা তৈরি করছে। এটা হচ্ছে আলাদা, মুখস্থ রাখার তেমন কিছু নাই আসলে, একটু দেখলেই বোঝা যায়। আচ্ছা, 3 নংটা দেখাই দেন, সবই দেখাবো ভাইয়া, সমস্যা নেই। এই যে দেখো, এখানে কত আছে, 12 আর 6, এদিকে অলরেডি কত আছে, 10 4 14, আর এখানে 5 2 7। তাহলে চিন্তা করে, এটা যদি এক্স হয়, 10 4 14, এখানে থাকা লাগে কত, আর 2, আর এখানে কত থাকা লাগে, 1। খেয়াল করছো, 5 2 7 না, তো 6 আর 1 7, 1 থাকা লাগে। এখন এটা আসলে কি হবে আমাদের, এটা হবে হচ্ছে আমাদের হাইড্রোজেন। আচ্ছা, এবার আসি 3 নাম্বারটায়। 3 নাম্বারটা তাহলে কি হবে একটু খেয়াল করো, আমাদের এখানে 12 আর 3 16, 6 আর 1 7, তাই তো? এখানে অলরেডি 14 আছে, তার মানে আর কত লাগে আমার, 12 3 15 তো, তাহলে এখানে লাগে হচ্ছে আমাদের 1। আর এখানে কত লাগে, 6 আর 1 7, তাহলে এটা 0। এবার তোমরা বলো তো এটা কি হবে, এমন একটা জিনিস যার কিনা আমাদের মাথার উপরে কি 1 আছে আর পায়ের নিচে 0 আছে, এটা কি হবে? এক্স্যাক্টলি, অনেকেই বলতে পারতেছে, চমৎকার চমৎকার, এটা হচ্ছে আমাদের হবে নিউট্রন। এটা আনসারটা হবে নিউট্রন। ঠিক আছে, খুব সহজ জিনিস কিন্তু, নিউট্রন হবে। কারণ কি, আমরা একটু আগে দেখে আসছি, এই যে দেখো, নিউট্রনের কি ভর হচ্ছে 1 আর ওর তো কোনো চার্জ নাই, চার্জ হচ্ছে 0, তাই না? এই যে নিউট্রনকে আমরা লিখি না, ভর হচ্ছে 1, চার্জ হচ্ছে 0। আচ্ছা, সো ফাইনালি লাস্টেরটা আর কি বলবো, লাস্টেরটা তো মনে এখন সবাই পারবো, এতগুলা করার পরে 14 4 18 আর 7 2 হচ্ছে 9। তার মানে এখানে 18-র মধ্যে উপরে লাগে হচ্ছে 17, তাই না? আর 9-এর মধ্যে লাগে হচ্ছে 8। সো 8 কার হয়, 8 হচ্ছে অক্সিজেনের হয়। সহজ কিন্তু মোটামুটি, ঠিক আছে? আমার মনে হয় 3 নাম্বারটা একটু ডিফারেন্ট ছিল খালি, তাই না? এই আর কি আমাদের। আচ্ছা, সো চলো এবার আমরা তাহলে সামনের দিকে যাই। এই কার্বন কেন হবে, কার্বন কেন হবে, আমাদের এখানে ইয়ে হবে ভাই, 2H কিভাবে, 2H ওই যে হাইড্রোজেন, ডিউটেরিয়াম আর কি এটা, এগুলো তো ভাইয়া ভাবছি পারেন আপনারা, ডিউটেরিয়াম। আচ্ছা যাক গে, সমস্যা নেই, চলেন সামনের দিকে যাই। এখন আমরা পরমাণু মডেল নিয়ে কথাবার্তা বলবো। পরমাণু মডেল সিরিয়ালে আসছে একটার পর একটা, বাট জেনে রাখো আমরা এগুলো 9 10 থেকে তো পড়ছি। পরীক্ষায় কোনটা থেকে আসলে কোয়েশ্চেনটা আসে, পরীক্ষায় কোয়েশ্চেনটা আসে হচ্ছে মেইনলি আমাদের এই কই বোরের পরমাণু মডেল। আমরা যে তরঙ্গ সংখ্যার ম্যাথ করি, তরঙ্গ দৈর্ঘ্যের ম্যাথ করি, রিডবার্গের ম্যাথ করি, সব কিন্তু আলটিমেটলি কিসের, বোরের পরমাণু মডেলের। ঠিক আছে, আচ্ছা জাদিদ একটা কথা বলছো, ভালো কথা, যে অনেক পার্টিকেল, ভারী পার্টিকেল দিলে ওগুলার নাম তো জানি না। ওগুলা না, তুমি যদি একটু খেয়াল করো, লাস্ট 5 7 বছর ধরে এগুলো আসে না, এগুলো হচ্ছে 2002 3 সাল বা 7 8 সালের দিকে এরকম আসতো, 8 10 15 বছর আগে। তখন আসলে এরকম ভারী ভারী জিনিস দিত, মৌল দিত, যেগুলো দেখে চিনা যায় না। হ্যাঁ, কিন্তু তাও কয়েকটা আসলে মনে রাখতে পারো, যেমন বললাম না, ইউরেনিয়ামেরটা, ইউরেনিয়াম কমন, তো এই একটা একটু মনে রাখতে পারো, এই আর কি। শুধু ভর সংখ্যা দেখে মৌল ডিটেক্ট করতে হবে না ভাইয়া, দেখো, মৌলের নিজস্ব পরিচয়, মৌলের নিজস্ব পরিচয় কিন্তু ওর জেড, জেড বা পারমাণবিক সংখ্যা, এইটা হচ্ছে ওর নিজস্ব পরিচয়। অন্য আর যে কোনো কিছু চেঞ্জ হোক, এটা কিন্তু কখনো চেঞ্জ হয় না, তাই না? মনে করো সময়ের সাথে সাথে তোমার বয়স বাড়তেছে, হ্যাঁ, ওজন বাড়ে কমে, বা উচ্চতা এখন তো আর বাড়বে না, যাই হোক, কিন্তু তোমার জেড বা ধরো নাম,
নামটা কিন্তু কখনো চেঞ্জ হবে না, ঠিক আছে? চেঞ্জ করে ফেলতে পারো, বাট ন্যাচারালি তো চেঞ্জ হওয়ার কথা না। যাকে, তো এই পরমাণু মডেলগুলোর মধ্যে আমরা বেসিক্যালি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বোরের পরমাণু মডেল। এটার বিভিন্ন জিনিসপত্র নিয়ে আমরা আসলে আজকে কথাবার্তাগুলো বলবো। তাহলে দেখো, বোরের পরমাণু মডেলের যে জিনিসগুলো আমাদের অ্যাকচুয়ালি কাজে লাগে, এই স্বীকার্যগুলা। বোরের পরমাণু মডেলে কি হয়েছে আমাদের, এই যে একটা নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসের আশেপাশে নির্দিষ্ট শক্তির কিছু অরবিটে ইলেকট্রনগুলা ঘোরাফেরা করে। তাহলে কি থাকে, একটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের আশেপাশে এই যে অরবিটগুলো আছে না, অরবিটে আমাদের ইলেকট্রনগুলা ঘোরাফেরা করে। তাহলে একটু খেয়াল করো, আমরা যদি একটু বলি এই ক্ষেত্রে যদি আমরা এনার্জিটা বের করতে চাই, মানে যে কোনো একটা কক্ষপথের ইলেকট্রনের এনার্জি, শক্তিটা যদি বের করতে চাই, আমরা তো বলতেছি হ্যাঁ শক্তি নির্দিষ্ট থাকে, যেমন N1 N2, হ্যাঁ N3, এগুলো হচ্ছে কক্ষপথ 1 2 3 আর কি। N1 N2 না লিখে 1 2 3 দিয়ে লিখে আরো সহজে বুঝবা। 1 2 3 4, এগুলোর জন্য এক একটা কি শক্তি আছে, E1 E2 E3, তাই না? আর 1 2 3 4 আসলে কি, এই যে অরবিটাল গুলা কে এল এম এভাবেও লিখি আমরা। সো আলটিমেটলি এই যে 1 2 3 4 এদের এনার্জি কি E1 E2 E3 E4 এরকম। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের যে ইটা শক্তিটা বের করার একটা ফর্মুলা আছে, দেখতে খুবই ভয়ঙ্কর, মানে মনে রাখা ওইভাবে লাগবে না, আমি বলে দিব কি করা যায়। এটা হচ্ছে এরকম, আমাদের মোটামুটি যে মাইনাস জেড স্কোয়ার এম ই টু দ্য পাওয়ার 4, আর নিচে ভাগ হচ্ছে 8 এইচ স্কোয়ার ইপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার। এটা যদি তোমার কাছে নতুনও লেগে থাকে, এটা কিন্তু বইতে আছে আমাদের, হ্যাঁ বইতে আছে, বাট কথা হচ্ছে যে আমরা হয়তো ওইভাবে ওই যে কমপ্লেক্স ফর্ম দেখে ওইভাবে মানে মনে রাখতে পারি না। দেখো, এখান থেকে তুমি কি করবা, বাকি সবকিছুকে আলাদা রাখো, মাইনাসটা কেন সেটাও বলে দিব। মাইনাস এম ই টু দ্য পাওয়ার 4, হ্যাঁ 8 এইচ স্কোয়ার আর ইপসাইলন নট স্কোয়ার। আর বাইরে আমি কাকে নিয়ে গেলাম, জেড স্কোয়ার আর এন স্কোয়ার কে। তার কারণটা কি একটু যদি ঠান্ডা মাথায় চিন্তা করো, আমাদের এখানে জেড স্কোয়ার আর এন স্কোয়ার যেটা, এটা তো চেঞ্জ হইতেই পারে। তার মানে কক্ষপথ একটা হইতে পারে, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, আলাদা আলাদা তো হইতেই পারে, তাই না? কিন্তু জেডও আলাদা হইতে পারে পরমাণু আলাদা হইলে। কিন্তু ব্র্যাকেটের যে জিনিসগুলা, এম হচ্ছে ইলেকট্রনের ভর, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, ইপসাইলন নট হচ্ছে শূন্যস্থানের ভেদন যোগ্যতা, এই জিনিসগুলা এরা তো চেঞ্জ হবে না। ওই জন্য আমরা যদি একটু ক্যালকুলেট করি, দেখা যাবে যে এই যে এই টার্মটা আছে না, এই পুরো টার্মটার মান আসে হচ্ছে এত। তোমাদের জন্য সেটা এখানে করে দিচ্ছি, যে 2.18 ইন্টু 10⁻18 জুল, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু দেখো, এই যে এই জুলের সাথে তুমি যদি আলটিমেটলি ধরো এন এর মান কত 1 2 3 4, আর জেড কি হাইড্রোজেনের জন্য 1, তাই না, পরমাণুর যে পারমাণবিক সংখ্যাটা সেটা, ওইটা যদি বসাও তাহলে তুমি ইএন নির্দিষ্ট একটা কক্ষপথের ফার্স্ট কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, এরকম শক্তিটা পেয়ে যাবা। আচ্ছা, এখন শুনো মাইনাস কেন। মাইনাস হচ্ছে এই যে ফর্মুলাটা, এনার্জি মাইনাস কিভাবে হইলো, এখানে আমার নিউক্লিয়াস থাকে প্লাস, আর বাইরে থাকে হচ্ছে ইলেকট্রন। শক্তিটা আসলে কোত্থেকে আসছে, একটু যদি ঠান্ডা মাথায় চিন্তা করো, শক্তিটা প্রোটন আর ইলেকট্রনের যে আকর্ষণ, ওখান থেকে আসছে। এবং আকর্ষণের বলটা যদি বের করো, ওই যে আমাদের ফর্মুলা আছে না Q1 Q2 বাই আর স্কয়ার, এই ফর্মুলাটা কিন্তু আসলে ওখান থেকে আসছে প্রতিপাদন করে। আমাদের তো প্রতিপাদন লাগে না, তাই আমরা দেখাই না। সো আমাদের এখানে প্রোটন হচ্ছে প্লাস আর ইলেকট্রন হচ্ছে মাইনাস। সো ইলেকট্রন আর প্রোটনের এই যে চার্জ যদি গুণ করতাম, রেজাল্টটা মাইনাস আসতো না, ওই জন্যই এই মাইনাসটা আসলে এখানে রয়ে গেছে। আরেকবার বলতেছি, ইলেকট্রন হচ্ছে মাইনাস, প্রোটন হচ্ছে প্লাস। সো আলটিমেটলি আকর্ষণ করতেছে, এই আকর্ষণ বলটা অবশ্যই কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে। আর ওই আকর্ষণ বলের মানটা এখানে ইউজ করা হয় দেখে এটা সামনে মাইনাসটা থেকে যায়। আর ওই তো কথা, যেটা আমাদের তো প্রতিপাদন লাগবে না আসলে এক্সামে এভাবে, হ্যাঁ হ্যাঁ এক্সামে এভাবে করলে হবে না। এক্সামে তো তুমি এটাই করবা, খালি করলে হবে না কি বলতেছো যে ভাই ওইটা না এইটাই করবা, কষ্ট করে কেন এটা মনে রাখবা বলো? ইজিটা তো তোমাকে করেই দেওয়া আছে। এক্সামে যদি এই ধরনের ম্যাথ আসে, সরাসরি এই মানটা দিয়ে করবা। আর তারপর দেখো কৌণিক ভরবেগ সংক্রান্ত, কৌণিক ভরবেগ জিনিসটা কি, এমভিআর, এই যে ভি আর এম, এটা হচ্ছে ভরবেগ, এটার সাথে যদি আর গুণ দাও তাহলে দাঁড়ায় কৌণিক ভরবেগ। এটা সমান কি, সেটা হচ্ছে এন, এন তো এই যে আবার 1 2 3 4 ইনটু এইচ বাই 2 পাই। এইচ হচ্ছে আমাদের প্ল্যাঙ্কস এর কনস্ট্যান্ট, যেটা হচ্ছে ওই যে 6.626 ইনটু 10⁻34
জুল সেকেন্ড এরকম। আচ্ছা, তার মানে কি একটা ইলেকট্রন যখন ঘুরতেছে, এই ঘোরার সময় তার যে কৌণিক ভরবেগটা, এই যে ইলেকট্রন ঘুরতেছে এরকম যে কৌণিক যে ভরবেগটা, এই ভরবেগটা আসলে কিসের সমান হবে? n এর h/2 পাই এর গুণিতকের সমান হবে। সো ওইভাবে তুমি এই কৌণিক ভরবেগটা বের করতে পারো। আরটা কি? আরটা হচ্ছে এই যে কক্ষপথ আছে না, কক্ষপথের ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ। আচ্ছা, আর আরেকটা হচ্ছে শক্তি স্তরে ইলেকট্রনের ধাপান্তর সংক্রান্ত স্বীকার্য। হ্যাঁ, ধাপান্তর মানে কি? এই যে এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যাওয়া। আমরা আসলে এটা নিয়ে আজকে বিস্তারিত পড়বো পরে দিয়ে ক্লাসের পরবর্তী অংশে, যেটা হচ্ছে বর্ণালী। বর্ণালী নিয়ে তো আমরা দেখবই। সো আমরা যে জানি না ওই যে ডেল ই সমান, দেখবো যে hc/ল্যামডা, এই সূত্রটা, এবং এখান থেকে পরবর্তীতে ওই যে রিডবার্গ ধ্রুবকের যে সূত্রটা, এগুলো আমরা বর্ণালী পার্টে বিস্তারিত আলোচনা করব। তাহলে এখন একটা জিনিস দেখো, এখানে আমি কিছু কথা লিখে রাখছি। n তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়, এই জিনিসগুলো যে ভাইয়া অনেক আসবে তা না, বাট একদম যে আসবে না তারও গ্যারান্টি দেওয়া যায় না। তার কারণ কি, ওই যে আমি এখানে একটা স্টার দিই, পরীক্ষায় যে অনেক কোয়েশ্চেন আসছে তা না, ফর্মুলাগুলো একটু বেশি কমপ্লিকেটেড তো। বাট ধরো বইয়ের যদি এটা দিয়ে দেয়, তুমি তো নিশ্চয়ই বলতে পারবে না এত কঠিন প্রশ্ন কেন দিচ্ছেন। সো প্রিপারেশনটা নিয়ে রাখা ভালো। হ্যাঁ, এখন একটু দেখো ভাইয়া, আর না দেওয়া থাকলে কি করব? কিছু করবা না ভাইয়া, আর দেওয়া থাকবে তো, সমস্যা নেই। একটু দেখো, যদি জানতে চায় n তম কক্ষপথের ব্যাসার্ধ কত, সেটা হচ্ছে rn। খুবই জটিল একটা ফর্মুলা দেখে লাগতেছে। তারপর দেখো n তম কক্ষপথের বেগ কত, সেটা হচ্ছে এটা। আর শক্তি কত, সেটা হচ্ছে এটা। সো সবগুলাই হচ্ছে দেখতে অনেক জটিল, তাই না? সূত্র তো মনে থাকবে না। তো সূত্র মনে থাকবে না, আসলে আমারও থাকে না। ঠিক আছে, এই জন্যই তো লিখে রাখছি, খুব স্বাভাবিক। দেখো, ম্যাথ করার সময় আনসার আনাটা হচ্ছে মেইন। সূত্র তো তুমি মানে কোনোভাবে আনতেই পারবা, তাই না? এখন একটা কথা মনোযোগ দিয়ে শোনো, খুব ঠান্ডা মাথায় শুনবা। এটা খাতায় লিখে নাও, 0.53 ইন্টু n² বাই জেড অ্যামস্ট্রং। অ্যামস্ট্রং মানে বুঝছো না, ওই যে 10⁻⁸ যেটা। হ্যাঁ, এই যে মনে রাখার কোনো ওয়ে আছে নাকি ভাই? এইটা হচ্ছে মনে রাখার ওয়ে। এত কিছু তোমার মনে রাখা দরকার নাই। আমি কি করছি, n² আর জেডটাকে বের করে ফেলছি, আর বাকি যে পোর্শনটা কনস্ট্যান্ট যেগুলা, তাদের মানটাকে নিয়ে আসছি 0.53। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধটা। হ্যাঁ, আচ্ছা, তারপর যদি একটু খেয়াল করো আমাদের এখানে বেগ নির্ণয়, বেগ নির্ণয়টার জন্য একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এরকম: 2.18 ইন্টু 10⁶ জেড ডিভাইড বাই হচ্ছে এন। এটা হচ্ছে আনসারটা কিসে পেয়ে যাবা? মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বেগ নির্ণয়টা। হ্যাঁ, আর ফাইনালি এন তম কক্ষপথের শক্তি স্তর নির্ণয়টা তো আগের পেজে ছিল, সেটা হচ্ছে কত? 2.18 ইন্টু 10⁻28। 2.18 ইন্টু 10 সরি 18 n², উপরে হচ্ছে z², আর নিচে হচ্ছে n²। সো আনসারটা তুমি পেয়ে যাবা জুলে। সো আমার কথা হচ্ছে এইটাই যে ফর্মুলা তুমি দেখে রাখো, মনে রাখতে পারো, অনেক সময় আসতেও পারে যে নিচের কোনটি সঠিক ফর্মুলা, বাট এই কাজটাই তুমি করতে পারো হচ্ছে এই তিনটা ফর্মুলা দিয়ে। তাহলে দেখো, এখন সবাই একটু জানায় দাও, উপকার হয়েছে নাকি হয় নাই? এখন থেকে এই ম্যাথগুলো আসলে কি আমরা করতে পারবো ইজিলি নাকি পারবো না? মাইনাস দেই নাই, ভুলে দেই নাই, দিছি এখন, ঠিক আছে? তাহলে দেখছো, দেখে রাখলা লেফটেরটা, বাট ম্যাথ আসলে রাইটেরটা দিয়ে করবা। ম্যাথ আসলে রাইটেরটা দিয়ে করবা, এত প্যারা নেওয়া দরকার নেই। আর অ্যামস্ট্রং সমান কনফিউজ যারা হচ্ছে 10⁻8 সেন্টিমিটার বা 10⁻10 মিটার, অ্যামস্ট্রং লিখে দিলে হবে, সেন্টিমিটার মিটারে না নিলেও হবে। ব্যাসার্ধ কিন্তু অ্যামস্ট্রং দিয়ে প্রকাশ করে। ঠিক আছে, চলেন সামনের দিকে যাই। আর এটা হচ্ছে এদের পরিচয়। পরিচয় তো একটা রিভিউ আর কি তোমাদের জন্য। এই কেজিতে নিতে হবে, ইলেকট্রনের চার্জ এত, প্ল্যাঙ্কের ধ্রুবক এত, তারপর শূন্যস্থানের ভেদন যোগ্যতা, এটা তো মেইনলি ফিজিক্সে কাজে লাগে, তাই না? 8.854 ইন্টু 10⁻20। আচ্ছা, এবার একটু দেখেন, আমরা এই ম্যাথটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তোমার জন্য এখন কত ইজি। তুমি বললাম তো এগুলো ফলো করা দরকার নাই তো, রিটেনে যদি আসে এটা 10 মার্কসের কোয়েশ্চেন, তোমার উত্তরটা বের করতে হবে। উত্তর বের করার জন্য কেউ দেখবে না তুমি কি এটা ডিটেলসে লিখছো নাকি। আর এমন না যে আমরা এটা ভুল কিছু লিখতেছি, আমরা জাস্ট ওই যে যে আমাদের ধ্রুবকগুলা, তাদের মানটাকে শর্ট করে মনে রাখার ট্রাই করতেছি। সো ইজি না এটা? তাহলে এখন জাস্ট কি করবা দেখো, হাইড্রোজেন বলছে, তার মানে এখানে জেড হচ্ছে 1, পারমাণবিক সংখ্যা 1, আর তৃতীয় শক্তি স্তর তার মানে এন হচ্ছে কত? 3। ব্যাস, আমি যে কোনো একটা বের করে দেখে, ধরো আর এন এর ফর্মুলাটা ছিল এরকম: 0.53 ইন্টু n² বাই জেড। সো তুমি কি করবা? 0.53 ইন্টু
এন স্কয়ার কত বসাবা? এন স্কয়ার বসাবা 3 স্কয়ার, আর নিচে বসাবো হচ্ছে 1। ব্যাস, তোমার ম্যাথ হয়ে যাবে ইজিলি। সবাইকে বুঝতে পারছি? আশা করি বাকিগুলা করে দেওয়া লাগবে না। বাকিগুলা কি করে দেওয়া লাগবে? একটু আমাকে চ্যাট বক্সে জানাও তো, তাহলে আমি সামনের দিকে আগায় যাব। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ রেসপন্স করার জন্য। বাকিগুলো আমরা পারবো তো ভাইয়া, তাই না? আমি এন বলে দিছি, জেড বলে দিছি, শর্টকাটও দিছি। হ্যাঁ, মোটামুটি কিন্তু রান্না বান্না সব করে দিছি, রেসিপিও তুমি জানো, খাওয়াটা নিজের খেয়ে নিতে হবে। এটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা বোর পরমাণু মডেলের কিছু থিওরিটিক্যাল কথাবার্তা বলবো। খুব ঠান্ডা মাথায় শুনো। এখান থেকে কিছু থিওরি পড়বো। কোনটা এক্সামের জন্য আসলে অ্যাকচুয়ালি লাগবে আর কোনটা লাগবে না আমি তোমাকে বলে দিব। খুব ঠান্ডা মাথায় তাই এই পয়েন্টগুলো মাথায় রাখবা। বোর পরমাণু মডেল, ওই যে একাধিক ইলেকট্রনের মৌল বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে না। যেমন ধরো হাইড্রোজেনেরটা ব্যাখ্যা দিতে পারে, তারপর ব্যাখ্যা দিতে পারে ধরো আমাদের এখানে হিলিয়াম আছে না, হিলিয়ামের প্লাসের ব্যাখ্যা দিতে পারে, মানে যাদের কিনা ইলেকট্রন একটা আছে তাদের ব্যাখ্যাটা দিতে পারে। বা লিথিয়াম প্লাস প্লাস, লিথিয়ামের তো বেসিক্যালি তিনটা না, প্লাস প্লাস মানে কি এখন ইলেকট্রন একটা। সো আমাদের এখানে শক্তি বের করতে, না না আপু দেখো, এই যে দেখো, বেগ বের করতে বলছে, শক্তি বের করতে বলছে, ব্যাসার্ধ সবই বের করতে বলছে। আমরা জাস্ট একটা বের করে দেখাইলাম। আরেকটা তো তুমি এই যে V3 বা E3, ওই যে ভাইয়া যে ফর্মুলা দেখাই দিছি, এটা দিয়ে তো তোমরা পারবাই। বাকিগুলো দেখাইনি আর কি, একটা দেখাইছি জাস্ট। আচ্ছা, দেখো পরীক্ষায় কোয়েশ্চেন আসলে কি ধরনের আসে, যে একটি বর্ণালী রেখা একাধিক সূক্ষ্মরেখায় বিভক্ত, এইটি, এটা যে আলাদা আলাদা বিভক্ত হয়ে যায় এই ঘটনাটাকে কি বলে? এটাকে বলে জিম্যান প্রভাব। তারপর তড়িৎ ক্ষেত্র দ্বারা যে বিভক্ত হয় এটাকে বলে স্টার্ক প্রভাব। বেসিক্যালি পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো আসে। আর উপরেরটা যেটা খেয়াল করলা, যে যাদের একটা ইলেকট্রন, এই যে দেখো ওরও একটা ইলেকট্রন, হিলিয়ামের তো ইলেকট্রন কয়টা? দুইটা না? মাথার উপরে প্লাস মানে কি, দুইটা থেকে একটা চলে গেছে, তার মানে এখন একটা ইলেকট্রন আছে। তারপর আমাদের লিথিয়ামের প্লাস প্লাস, এটা মানে কি তিনটা ছিল, তিনটা থেকে দুইটা চলে গেছে, তার মানে এখন একটা আছে। সো যাদের একটা ইলেকট্রন, তাদের বর্ণালীর ব্যাখ্যাটা আসলে দিতে পারে বোর পরমাণু মডেল, অন্য কারোটা দিতে পারে না। এটা গেল। এখন কথা হচ্ছে যে লিথিয়াম 2+ এর মধ্যে, না না ভাইয়া একই, লেখো তুমি লিথিয়াম 2+, সমস্যা নাই তো, একই, আলাদা কোনো পার্থক্য নেই। লিথিয়াম 2+ লিখো, প্লাস প্লাস লিখো, একই কথা। আচ্ছা, আর এই যে ঘটনাটা, এটা আমাদের এই লেভেলে অবশ্যই অনেক বেশি কিছু জানা লাগবে না, বা পরীক্ষায় অনেক কোয়েশ্চেন আসছে যে তা না। বাট যদি একটু খেয়াল করো, ম্যাগনেটিক ফিল্ড অফ, আর এটা হচ্ছে অন। সো বেসিক্যালি হাইড্রোজেনের বর্ণালী পাওয়ার কথা এরকম একটা রেখা, দেখা যায় কি ওরাই তিনটা রেখা এরকম ভাগ হয়ে গেছে। বা এই যে সোডিয়ামের কথা বলা, যখন চুম্বক ক্ষেত্র থাকে না তখন ধরো এরকম সিম্পল পাওয়া যাচ্ছিল, বাট যখন চুম্বক ক্ষেত্র আনলাম তখন মাল্টিপল রেখা এরকম পাওয়া যায়। সো এটা হচ্ছে আমাদের কি, জিম্যানের প্রভাব, চুম্বক ক্ষেত্রটা। হ্যাঁ, ডান পাশেরটা হচ্ছে জিম্যানের প্রভাব, আর বাম পাশেরটা হচ্ছে দেখছো ইলেকট্রিক ফিল্ড। এইখানেও এক একটা রেখা কি হচ্ছে মাল্টিপল রেখায় ভাগ হয়ে যাচ্ছে। সো এটাকে বলা হচ্ছে স্টার্ক প্রভাব। আমাদের টনি স্টার্ক না, এটা হচ্ছে সায়েন্টিস্ট আরেকজন, স্টার্ক প্রভাব। সো এইখানে জাস্ট এই জিনিসগুলো মনে রাখলে হবে। আর যারা বলতেছো ভাই কিভাবে কাজ করে বা কি হ্যান ত্যান, ওগুলা না আমরা অন্য কোনো সময় কথা বলে নিব যদি সুযোগ হয়। বা বেসিক্যালি এগুলা একাডেমিক কথাবার্তা, অ্যাডমিশনের কথাবার্তা, এগুলা না যে এখন আমার ডিটেলস এগুলা বোঝানোর মতো টপিকও না। প্লাস হচ্ছে যে পরীক্ষায় কোয়েশ্চেন ডিটেলসে বলতেও বলবে না, জাস্ট এমসিকিউ এর জন্য জেনে রাখো, ঠিক আছে? আচ্ছা, ও 4 নাম্বারটা, দ্বিমাত্রিক কক্ষপথ বলতে কি, ওই যে এসপিডিএফ আর কি। বোর তো বলে গেছে খালি গোল গোল এরকম অরবিট থাকে। বোর কিন্তু অরবিটালের ব্যাখ্যা দিতে পারে নাই। এর পরবর্তীতে আমরা কি দেখলাম, যে না, অরবিট গুলা আবার এরকম অরবিটালে বিভক্ত। ওইটাই হচ্ছে ধারণা দিছিল আমাদের সমারফিল্ড, ত্রিমাত্রিক কক্ষপথের, মানে 3D। ইলেকট্রন তো একটা গোল সার্কুলার পথে ঘুরে না, ও একটা 3D পথে ঘুরে, এরকম আর কি। বর্ণালী সংখ্যা বের করতে বলবে, দেখবো আমরা, দেখবো যদি ম্যাথ আসে তাহলে দেখবো। রেখা ভাগ করা মানে কি, এই যে একটা রেখা তিনটা রেখা হয়ে গেছে, এইটাই রেখা ভাগ করা। এর থেকে তো সহজ কথা আর নাই। চলো সামনের দিকে যাই। ডি ব্রগলির সমীকরণ, এটা একটু দুইটা স্টার দিই। এই থিওরিটা কম্পারেটিভলি ইম্পর্টেন্ট, এবং এটা কোত্থেকে আসছে যদি একটু চিন্তা করো, আমাদের এ ইকুয়ালস টু এমসি স্কোয়ার। হ্যাঁ, এটা একটা। আর আরেকটা আসছে হচ্ছে আমাদের যেই ফর্মুলাটা, যেটা হচ্ছে আমাদের কিনা, এখানে একটা কথা বলি, ইম্পর্টেন্ট কথা, ইম্পর্টেন্ট কথা হচ্ছে তরঙ্গ, এটা হচ্ছে যে কণা আকারে যখন ইলেকট্রন আচরণ করে তখন। আরেকটা হচ্ছে আমরা জানি তরঙ্গ আকারে আচরণ করে, ইকুয়ালস টু এইচসি বাই ল্যামডা, যেটা তরঙ্গ আকারে। এই দুইটা থেকে আসলে ফর্মুলাটা আসছে। সো এই ঘটনাটাকে যেটা বলা হয়
সেটা হচ্ছে আমাদের এই যে তরঙ্গ কণা দ্বিত্বতা। তরঙ্গ কণা দ্বিত্বতা ওয়ার্ডটা একটু কঠিন লাগতে পারে, বাট ডুয়ালিটি, হ্যাঁ, মানে ও কি কখনো কণা হিসেবে আচরণ করতে পারে, আবার কখনো তরঙ্গ হিসেবে আচরণ করতে পারে। ইলেকট্রন যখন প্রথম প্রথম আবিষ্কার হয়েছিল তখন দেখা গেছিল যে এগুলো কণার মতো। দেন ফার্দার যখন আরো থিওরি ডেভেলপ হয়েছে, কোয়ান্টাম থিওরি আসছে, কোয়ান্টাম মেকানিক্স, ওগুলো ওইসব দিকে আমরা যাব না, বাট একটু হালকা কথাবার্তা বলতেছি। দেখা গেল যে সে তরঙ্গ হিসেবে আচরণ করে। সো এই যে ঘটনাটা, এটাকে বলা হয় তরঙ্গ কণা দ্বিত্বতা। ঠিক আছে, এখন একটু দেখো ফাইনালি আমরা এখান থেকে কি লিখতে পারি। mc স্কয়ার ইকুয়ালস টু hc বাই ল্যামডা। এন্ড তুমি যদি এটাকেই জিনিসটা সলভ করো তখন আসলে উপরের লাইনটা চলে আসবে, ল্যামডা ইকুয়ালস টু h ডিভাইড বাই mc। এখন এই যে mc যে লিখলাম, c তো কি আলোর বেগ, কিন্তু বেগ তো সবসময় c হবে যে এমন কোনো কথা নাই। সো আমরা এখানে কি লিখতে পারি, v লিখতে পারি, মানে যে কোনো বেগ, তাই না? যদি ইলেকট্রনের জন্য হয় ইলেকট্রনের বেগটা হবে। তাহলে দেখো এই যে h বাই mv, এই mvটাই কি আসলে p। সো এই যে ঘটনাটা, এটাকে হচ্ছে বলা হয় এই জিনিসটা কার জন্য, তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে এই পোর্শনটা হচ্ছে তরঙ্গ ধর্মের জন্য, আর এই পোর্শনটা হচ্ছে কণা ধর্মের জন্য, কণা ধর্মের জন্য। তাহলে আমি যদি এখন সহজ বাংলা ভাষায় লিখি, তরঙ্গ ধর্ম সমানুপাতিক 1 বাই কণা ধর্ম। বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে কি, এই যে ইলেকট্রন তরঙ্গ হওয়ার সম্ভাবনা যত বাড়বে, কণা হওয়ার সম্ভাবনা তত বাড়বে। ইজি কিন্তু, মানে ধরো একটা হচ্ছে কি, আমাদের এখানে মনে করো যে 50% তরঙ্গ ধর্ম দেখাচ্ছে, তাহলে 50% কণা ধর্ম দেখাবে। আবার যদি 70% তরঙ্গ ধর্ম দেখায়, তখন 30% দেখাবে কণা ধর্ম। মানে একটা আরেকটার ব্যস্তানুপাতিক। আমার কথা হচ্ছে ও দুইটা ধর্মই দেখায়, কিন্তু একটা বেশি আরেকটা কম, এরকম আর কি। আচ্ছা, এখন আচ্ছা, কেউ একজন জিজ্ঞেস করছে ইলেকট্রনের বেগ কত, 2.18 ইন্টু 10⁸ ms ইনভার্স 1। এটা হচ্ছে ভেলোসিটি অফ ইলেকট্রন। ঠিক আছে, জেনে রাখো, কাজে লাগলেও লাগতে পারে। আচ্ছা, কখন কখন আলোর বেগ ব্যবহার করব ওইটা আসলে ভাই প্রশ্নে বলা থাকবে, প্রশ্নে বলা থাকবে। যেমন আমরা একটু একটা ম্যাথ দেখি। দেখো এখানে বলে দিচ্ছে 0.1 মিলিগ্রাম ভরের বস্তুর তরঙ্গদৈর্ঘ্য এত, বস্তুটির গতিশক্তি কত। এখানে বুঝতেই পারতেছো প্রশ্নে সরাসরি কিন্তু আমার বলা নাই যে বেগটা কত, তাই না? যদি না বলা থাকে তখন তুমি ধরেই নিবে এটা হচ্ছে 3 ইন্টু 10⁸ ms ইনভার্স 1। তখন তুমি এটা ধরেই কাজটা করবে আসলে। আর যদি ইলেকট্রনের বেগটা বলে দেয় তখন ওই মানটা ধরবা, এই আর কি। ঠিক আছে, আচ্ছা। সো এখন একটু খেয়াল করো যে আমাদের 0.1 মিলিগ্রাম ভরের একটা চলমান বস্তুর, মানে এটার কি এমটা দেওয়া আছে, আর তোমার এখানে কি ল্যামডাটা দেওয়া আছে। সো এটার গতিশক্তি বের করতে বলছে। কোশ্চেনটা কিন্তু যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, খুব ইজি। আর কেন আমি ডি ব্রকলির এখানে ডাবল স্টার দিছিলাম, পরীক্ষায় যদি আসে এই টাইপের ম্যাথই আসে, আইদার আমার বের করতে দেয় ল্যামডা, বা বের করতে দেয় এমভি, বা বের করতে দেয় শুধু ভি, বা বের করতে দেয় এই যে গতিশক্তি ই কে, এগুলো এরকম বের করতে দেয় এখান থেকে। ঠিক আছে, আচ্ছা। তাহলে একটু দেখো আমাদের এখানে এম ইকুয়ালস টু কত, 0.1 মিলিগ্রাম। এবং এটাকে যদি আমি গ্রামে নিই তাহলে কি হবে, 0.1 গ্রামে তো নিব না, কেজিতেই নিই একেবারে, কারণ কি এসআই এককে কাজ করব। সো 10⁻6 কেজি। বুঝছো না ব্যাপারটা? এই যে মিলিগ্রাম থেকে 10⁻3 করলে নেওয়া হয়তো গ্রামে, আর 10⁻6 করলে নেওয়া হয় হচ্ছে কেজিতে। আচ্ছা, ল্যামডা কত দেওয়া আছে খেয়াল করো, 3.313 ইন্টু 10⁻29। সো আমাদের ফর্মুলাটা কি জানি আমরা, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এমভি। সবগুলা মান যদি তুমি বসাও সুন্দর মতো, এখানে ভিটা তুমি পেয়ে যাবা। তাহলে এখানে যে ভিটা আমরা পাবো সেটা হচ্ছে 2 ইন্টু 10⁻2 ms ইনভার্স 1। এখন কি ব্যাপারটা বুঝতে পারছো যে এখানে কিন্তু আমাদের আলোর বেগের সমান আসে নাই, এই জিনিসটা কিন্তু আলোর বেগের সমান আসে নাই। সো প্রশ্নে যদি আমাদের বেগ নিয়ে কাজ করতে হয় তখনই শুধুমাত্র আমরা আলোর বেগটা ধরে নিতে পারবো। আর এখানে তো আমাদের বেগটাই বের করতে হবে। তার কারণ কি, গতিশক্তি বের করার ফর্মুলা ই কে সমান হাফ এম ভি স্কোয়ার না। সো দেখো এমটা আবারও কত বসাবো, ভুল করব না, কেজিতে বসাবো। সো তুমি যদি এমটা কেজিতে বসাও আর ভিটা যদি এম এস ইনভার্স মানে বসাও, আনসার পেয়ে যাবে খুব সম্ভবত 2 ইন্টু 10⁻3। এটা আনসারটা কিসে আসবে, জুলে আসবে অবশ্যই, কারণ আমরা প্রত্যেকটা কাজই কি এসে এককে করতেছি। ঠিক আছে, এইচ এর মান কোনটা নিবা, এইচ এর মান তো ভাইয়া অনেক কিছু না, এইচ এর মান তো একটাই,
লিখেও তো দিছিলাম একবার, 6.626 ইন্টু 10^34। এটাই তো, এইচ এর মান তো একটাই। আচ্ছা, না না, এমসি স্কয়ার হবে না ভাইয়া, এটা বন্ধন শক্তি বলে নাই, এটা গতি শক্তি বলছে। গতি শক্তির ফর্মুলা মানে ইলেকট্রনটা যে দৌড় দিচ্ছে, ইলেকট্রন যে ছুটে চলতেছে একটা বেগে, বা এই যে ইলেকট্রন তো না এখানে, একটা ভরের বস্তু, তার বেগটা কত, ওই বেগ থেকে গতিশক্তি যেভাবে বের করি সেটাই। হ্যাঁ হ্যাঁ, এইচ হচ্ছে আমাদের প্লাঙ্কের ধ্রুবক। হ্যাঁ তীর্থ, সরাসরি ওই ফর্মুলা দিয়েও করা যাবে, পি স্কয়ার বাই 2m, যেটা ওইটা দিয়েও করা যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো এবার তাহলে আমরা সামনের দিকে যাই। সি এর ব্যাপারটা বুঝো নাই? আমি বলি, এই ম্যাথের জন্য তো সি আমাদের লাগতেছে না। একজন প্রশ্ন করছিল সি কখন ইউজ করব। যদি আমার এরকম দেওয়া থাকে যে সাপোজ হচ্ছে আমাদের এরকম বলা যে ইলেকট্রন বা কোন একটা কণার বলা আছে যে তার পাওয়ার হচ্ছে এরকম 10^8 কেজি, এইটা হচ্ছে তার এম দেওয়া। হ্যাঁ, এইচ তো তুমি জানো, তোমাকে ল্যামডা কত সেটা বের করতে বলছে, এবং প্রশ্নে ভিটা দেওয়া নাই। প্রশ্নে যদি ভিটা না দেওয়া থাকে তখন তুমি ভি ইউজ করতে পারো 3 × 10⁸ এটাই বললাম, যদি প্রশ্নে ভিটা না বলা থাকে তখন তুমি ইউজ করবা, এটাই আর কি, আর কিছু না। আচ্ছা, এরপর হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এটাও আরেকটা থিওরিটিক্যাল টপিক। অনেক বেশি কিছু যে আসবে তা না, আবার কিছুই যে আসার মতো নাই তাও না। দেখো, খুব ঠান্ডা মাথায় এটা শুনবা, আমি জানি এটা অনেকের সমস্যা, অনেকেরই এটা নিয়ে প্রবলেম থাকে, এই জন্য একটু ঠান্ডা মাথায় শুনি, ঠিক আছে। দেখো, আমাদের এখানে ডেল এক্সটা আসলে কি, এটা আসলে অবস্থান নির্ণয়ের ত্রুটি, অবস্থান নির্ণয়ের ত্রুটি, এটা হচ্ছে আমাদের ডেল এক্স। আর ডেল পিটা কি, পি তো হচ্ছে ভরবেগ, এটা হচ্ছে ভরবেগ নির্ণয়ের ত্রুটি। এখন ঘটনা যেটা ঘটছে, আমাদের হাইজেনবার্গ কি বলে গেছেন, উনি বলে গেছেন যে তুমি যদি কোন একটা ইলেকট্রনের, হ্যাঁ কোন একটা ইলেকট্রন যে কিনা অনেক বেগে, বুঝতে পারছো আলোর সমান বেগ, বা ধরো 2.18 ইন্টু 10⁸8 এইরকম বেগে যদি কোনো একটা ইলেকট্রন চলে, তখন তুমি আইদার তার অবস্থানটা বলতে পারবা বা তার ভরবেগটা বলতে পারবা, কখনোই দুইটা একসাথে অ্যাকুরেটলি বলতে পারবা না। বুঝতে পারছো? ত্রুটি মানে কি, ভুলের পরিমাণ। একটু জিনিসটা খেয়াল করো, আমরা যদি এই সমীকরণটাকে এইভাবে লিখি, ডেল এক্স h/4 পাই, এখানে নিয়ে আসলাম হচ্ছে ডেল পিটাকে নিচে, সো এটা তো একটা ধ্রুবক। আমরা কি লিখতে পারি, ডেল এক্স সমানুপাতিক 1/del p। বুঝতে পারছো? মানে একটা তুমি অবস্থানটা যত ভালোভাবে বলতে পারবা, তার মানে কি ভরবেগ নির্ণয়টা ততই তোমার ভুল হবে। সো দুইটা জিনিস কখনোই একসাথে কারেক্টলি নির্ণয় করা যায় না। একটা যত ভালোভাবে বের করতে পারবা, আরেকটা বের করা তোমার জন্য ততই টাফ হবে। সো একটা আরেকটার ব্যস্তানুপাতিক, এটাই হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। আর দুইটার গুণফলটা এটা হচ্ছে বড় হবে, এইচ, এইচ তো প্ল্যাঙ্কের ধ্রুবক, h/4 চেয়ে বড় হবে, বা হচ্ছে যে আমাদের সমান হবে। সো আলটিমেটলি একটা যদি বেশি হয় আর একটা কম হবে, একটা কারেক্টলি নির্ণয় করতে পারলে আরেকটা ভুলটা ততই বেশি হবে, ঠিক আছে। আচ্ছা, ব্রেক দিব, এই যে এই স্লাইডটা পড়ানোর পরে ব্রেক দিব, টপিক তো ওইভাবে ভাগ করা আছে। আচ্ছা, দেখো, শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণ, বিগত তোমার 5-6 বছরে কোনো কোয়েশ্চেন আসে নাই রিটেনে, এটা শিওর থাকো। এমসিকিউ তো টুকটাক এই ধরনের কোয়েশ্চেন আসছে যে নিচের কোনটি সঠিক। সো এই কোয়েশ্চেনটা তুমি, এই ইকুয়েশনটা মনে রাখো। আমি তোমাকে হালকা পাতলা একটু বলে দিই আসলে এখানে ঘটনাটা কি, যতটুকু তোমাদের লেভেলের জানার মতো। কারণ এখানে দেখো একটা হেডিং আছে কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্স এত বড় একটা জিনিস, যেটা তুমি মানে একদিনে বা এক ক্লাসে আমার 5 মিনিটের কথা কিছুই বুঝবা না। মানুষ 5-10 বছরও পড়াশোনা করে এটার উপরে, ঠিক আছে। একটু ঠান্ডা মাথায় শোনো, কি কি লাগবে বা কি কি আসতে পারে বলে দিই। 1926 সালে দিচ্ছে, এটা মনে রাখো। এই যে ফাংশনটা, এটা দেখতে কিরকম সেটা মনে রাখো। আমি একটু তাদের পরিচয়টা দিয়ে দিই। এক্স ওয়াই জেড আসলে কি, এক্স ওয়াই জেড হচ্ছে আসলে এই তিনটা অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ, ঠিক আছে। এখন দেখো, এই সাইটা যে দেখতেছো না, এটাকে বলা হয় তরঙ্গ ফাংশন। এটা একটা ফাংশন। এন্ড এই ফাংশনটা কিভাবে আসছে, কি আসছে, তুমি যদি ফিউচারে কোনোদিন ফিজিক্স নিয়ে বা কোয়ান্টাম ফিজিক্স নিয়ে পড়াশোনা করো, তখন অনেক কিছু শিখতে পারবা। এক্স ওয়াই জেড কেন, তিনটা অক্ষ, এক্স ওয়াই জেড অক্ষ, তাই। এটা তো ভাইয়া ইলেকট্রন কি বলা হয়েছে না, 3D ভাবে থাকবে, একটা তলে থাকবে না, 3D, স্বাভাবিক না? আচ্ছা,
ইকুয়েশনে জেড নাই, ও এটা ভুল হয়েছে, আচ্ছা আচ্ছা এটা জেড হবে, থ্যাংক ইউ এটা বলার জন্য, ওইটা বলতে আগে, এটা জেড হবে বুঝাই তো যাচ্ছে, তাই না? এক্স ওয়াই জেড, এক্স দুইবার কেন হবে বলো, জেড হবে, এটা টাইপিং মিস্টেক আর কি। আচ্ছা, তাহলে দেখো আমাদের এখানে এই যে সাই স্কোয়ার যেটা, সাই তো হচ্ছে কি তরঙ্গ ফাংশন, তাই না? আমাদের এখানে সাই স্কোয়ার যেটা, সেটা হচ্ছে আসলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা আসলে কি জিনিসটা। আমাদেরকে হাইজেনবার্গ কি বলে গেছে, তুমি যদি তার ভরবেগ নির্ণয় করতে পারো, অবস্থান নির্ণয় করতে পারবা না ঠিক মতো। তার মানে কি, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কেন বলা হচ্ছে, ইলেকট্রন তো একটা তরঙ্গ, ও কি অনেক ফাস্ট 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 এরকম মুভ করতেছে, ঠিক আছে? তার মানে এইভাবে যে মুভ করতেছে, ইলেকট্রনটা কি এইখানে আছে নাকি এইখানে আছে নাকি এইখানে আছে, সেটা 100% শিওর হয়ে আমরা বলতে পারি না। আমরা জাস্ট একটা ধারণা করতে পারি। হ্যাঁ, ধারণাটাই হচ্ছে এই সাই স্কয়ার। এটাই বললাম, আমি যে কথাবার্তাগুলো বলতেছি, এখানে অনেকেই চাইলে এক কান দিয়ে ঢুকায় আর এক কান দিয়ে বের করে দিতে পারো, কোনো সমস্যা নেই। বাট জিনিসগুলো জাস্ট যেহেতু টপিকের মধ্যে আছে, সেই জন্য আলোচনা করা। আর এইটা হচ্ছে আমাদের মোট শক্তি, মোট শক্তি। আর ইউটা হচ্ছে ইলেকট্রনের স্থিতি শক্তি বা বিভব শক্তি। বিভব শক্তিটাই ভালো শোনাবে, ইলেকট্রন যেহেতু। বিভব শক্তি, এই আর কি। এটা হচ্ছে কথাবার্তা। ইকুয়েশনটা মনে রাখো, সালটা মনে রাখো। সাই হচ্ছে তরঙ্গ ফাংশন, আর সাই স্কয়ার হচ্ছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা। মানে তুমি যদি ইলেকট্রনকে খোঁজা শুরু করো, কোথায় পাইতে পারো সেটা। না না, ইকুয়েশনে সাই স্কয়ার নাই সেটা আমিও জানি ভাইয়া। এই সাই স্কয়ার থেকে আসলে ডিফারেন্সিয়েট করে এটা আসছে। যাই হোক, এখানে আসলে কথাবার্তা যত বলবো তত পেঁচাবে, জিনিসটা তো এর থেকে বেশি কিছু দরকার নাই। আমরা একটু মাথাকে রেস্ট দেই। আমরা পরবর্তী টপিকে যাওয়ার আগে, এখন বাজে আমাদের 37, আমরা 42 পর্যন্ত একটা ব্রেক নেই, ঠিক আছে? আমরা 11টা 42